সংগ্রহ করেছি। ওনার নাম হচ্ছে মাশফিক। মাশফিক ভাইয়ের বাসা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। আর মোল্লাহাট থানার একটি গ্রামের ঘটনা। আর ঘটনাটি যার সাথে ঘটেছে উনি ওনার চাচা, তার নাম হচ্ছে করিম, করিম চাচা আর কি। যদিও করিম চাচার মানে ভালো নাম আরও বড় এবং অন্য আরেকটি নাম, কিন্তু আমাকে বলেছে করিম বলেই আর কি নাম, মানে ঘটনাটি প্রকাশ করতে আর কি। তো ঘটনাটির সময় 1980 সালের দিকের ঘটনা। তো ওই সময় করিম চাচার বয়স 25 কি 26 বছর। তো যেই গ্রামটা রয়েছে, আমাকে সেই গ্রামের একটি বর্ণনা দিয়েছে, সেটা হচ্ছে ঢাকা খুলনা যে হাইওয়েটা আছে, এই হাইওয়ে থেকে একটি রাস্তা ওই গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, ঠিক ইউ আকৃতির হয়ে আবার আর এক দিক দিয়ে ওই ঢাকা খুলনা মহাসড়কের সাথে আবার এসে মিশেছে। আবার ওই সড়ক থেকেই আরেকটি রাস্তা গ্রামের ভিতর দিয়ে চলে গিয়ে অন্য আরেকটি গ্রামের সাথে মিশেছে। ওই সড়কটার মানে যেটা ওই আরেকটা গ্রামের সাথে মিশেছে, ওই সড়কেরই ঠিক মিডিলের একটা জায়গায়, এটা মোটামুটি একটা সময় নির্জন এরিয়া ছিল, ওই জায়গাটাতে লোকজন খুব একটা বেশি থাকতো না। তো ওইখানে ওই রাস্তার পূর্ব এবং পশ্চিম দুই পাশে, মানে করিম চাচারও দুই ভাই ছিল, ওনার অন্যান্য বোন ছিল। তো করিম চাচার বাবা ওনার দুই সন্তানকে বিয়ে শাদী দিয়ে ওই দুই পাশে ঘর বাড়ি তৈরি করে দিয়েছিলেন, তারা যেন পরিবার পরিজন নিয়ে ওখানে থাকতে পারে। তো করিম চাচার যেখানে উনি ছোট ছিলেন আর কি, ওনার বড় ভাই এক পাশে ছিলেন, আর এক পাশে করিম চাচার পরবর্তীতে ঘর তৈরি করে দেন ওনার বাবা। তো যেখানে আসলে ঘর তৈরি করে দেওয়া হয় ওটা এক সময় ঝোপ জঙ্গল ছিল আর কি, ওটা পরিষ্কার করে ওটা ঘর তৈরি করে দেওয়া হয়। আর আগেকার দিনে তো ভাইয়া পানির বেশ সংকট ছিল, আর এখনো তো বাগেরহাট এলাকায় মানে স্বাদু পানির, যেহেতু সমুদ্র কাছাকাছি আর কি, একটু সমস্যা তো থাকেই স্বাভাবিকভাবেই, ন্যাচারালি। তো ওখানে একটা পুকুর খনন করেন আর কি, একটা পুকুর খনন করেন, পুকুরের মাটি দিয়ে ঘর উঁচা করা হয়। আর ওই পুকুরে আশেপাশের কিছু লোকজনও পরবর্তীতে হয়ে গেছে, তারা গোসল করতে আসতো। করিম চাচার পরিবার মানে চাচি উনি গোসল করতেন, চাচা গোসল করতেন, মানে আশেপাশের কিছু কিছু লোকজনও তখন আসতো। তো চলছিল ভাইয়া ভালোই। করিম চাচার একটা বিষয় ছিল, উনি খুব উঁচা লম্বা, মানে স্বাস্থ্যবান, স্বাস্থ্যবান বলতে ফিট স্বাস্থ্য বলতে যেটা বোঝায় আর কি। ওনার শরীরে ছিল প্রচণ্ড শক্তি। আশেপাশে 10 গ্রামে একজন ভালো কুস্তিগির হিসাবে ওনার ভালো পরিচিতি একটা ছিল। তো ওনার সঙ্গে কুস্তি করে কেউ সহজে জিততে পারতো না, যার কারণে মোটামুটি বেশ সুখ্যাতি তার ছিল। ওনার শরীরের শক্তিও ছিল মাশাআল্লাহ অনেক বেশি। উনি যে কাজটি করতেন, মাঝে মাঝে মানে কিছু কিছু হঠাৎ করে কোনো লোককে চ্যালেঞ্জ করে বসতেন যে আমার সাথে কুস্তি লাগো। দেখা যেত যে উনি জিতেও যেতেন। তো ওনার এই কুস্তিগির বা শক্তির কারণে ওনার বেশ মানে একটি অহমিকাও আসলে ছিল বলতে হবে আর কি। তো একদিন উনি মাঠে কাজ করছিলেন, উনি কৃষক ছিলেন, উনি মাঠে কাজ করছিলেন। তো ওনার ক্ষেতের পাশে আরেকটি ক্ষেত ছিল, ওই ক্ষেতে যে কাজ করছিলেন উনিও তার মতো ইয়াং, পরিচিত প্রতিবেশী, বন্ধু বলা চলে। তার নাম ছিল বাবুল। তো বাবুল যখন কৃষিকাজ করছিল, হঠাৎ করে মানে করিম চাচার হঠাৎ করে কি মনে হয়েছে, মানে কাজ করতে করতে করিম চাচা বাবুলকে বলছে, এই বাবুল আমার সাথে কুস্তি করবি। এখন মাঠে কাজ করার সময় হঠাৎ করে এই প্রস্তাব যখন করিম চাচা তাকে দেন, ও বেশ মানে থতমত হয়ে যায় যে কি ব্যাপার, হঠাৎ করে এই অসময়ে কুস্তি করে নাকি কেউ। তো করিম চাচা বারবার তাকে বলছে, আমার খুব ইচ্ছা তোর সাথে আমি কুস্তি করব, আয় আমার সাথে কুস্তি লাগ। এখন বাবুল কিছুতে রাজি হচ্ছিল না, কারণ বাবুলের একটা ভয় ছিল, কারণ বাবুলেও উচ্চ লম্বা ছিল, ওর শরীরেও শক্তি ভালোই ছিল। হয়তো বা করিম চাচার মনে হয়েছে যে এত লোকের সাথে কুস্তি করলাম, এত কাছের লোকের সাথে কখনো কুস্তি করে জিতলাম না। তখন বাবুল কিন্তু রাজি হচ্ছিল না, কারণ বাবুলের ভয় ছিল হলো করিম চাচা এমনিতেই খুব মানে সুঠামদেহী লোক, আর ওনার সঙ্গে কুস্তি করতে গিয়ে অনেকেই কখনো কখনো আহত হয়েছে। তখন ওই কারণে বাবুল চিন্তা করে করিম চাচার সাথে এখন আর মানে কুস্তি করব না, মানে করিম তো ভাই আর কি, আমরা চাচা বলছি, করিমের সাথে এখন আর কুস্তি করব না আর কি। কিন্তু করিম চাচা এমন ভাবে তাকে ধরেছে মানে কুস্তি এখন করতেই হবে। শেষ পর্যন্ত বাবুল বলে, আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কুস্তি করব, এখন না, আগামীকাল সকালবেলা যখন মাঠে আমরা আসবো গরু টরু নিয়ে, তার আগ দিয়ে কুস্তি করব। করিম চাচা বলে আচ্ছা ঠিক আছে, ওই তখনই কুস্তি করব। এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে করিম চাচা যে ক্ষেত ছিল, যে ক্ষেতে উনি কাজ করতেন, মানে তখন যে ক্ষেতটা, ওনার তো অনেক জায়গা জমি ছিল,
তো ওই ক্ষেতের পাশে বিশাল একটা তাল গাছ ছিল, কিন্তু ওই তাল গাছে তেমন কোনো প্যারানর্মাল কিছু আছে কি নাই এগুলো উনি জানতেন না। আর করিম চাচা এইসব বিষয় নিয়ে কখনো মাথাও ঘামান নাই, এই প্যারানর্মাল কোনো বিষয়, ভূত প্রেত এগুলো নিয়ে মাথাও ঘামান নাই, কারণ ওনার চিন্তাই থাকতো শুধু শক্তিমত্তা প্রদর্শন নিয়ে, এছাড়া ওনার মাথায় অন্য কোনো চিন্তা কাজ করতো না। ওই রাত্রে উনি খাওয়া দাওয়া করে, মানে করিম চাচা ওনার স্ত্রীকে বলেন যে তুমি আজকে ঘরের ভিতরে শো, আমি আজকে বারান্দায় শো। তখন ওনার স্ত্রী বলে যে বারান্দায় শোবা কেন? বলে যে না, আজকে বারান্দায় শো, আমার গরম লাগছে, বারান্দায় শো। আসলে চাচিকে উনি বলেন নাই, কারণ যদি বলে যে ভোরবেলা একজন লোক আসবে তার সাথে কুস্তি করতে যেতে হবে, তখন চাচি রাগারাগি করবে যে এটা কি কোনো কুস্তি করার সময় হলো, মানে এখন কেউ কুস্তি করে ভোরবেলা? তো যার কারণে উনি বিষয়টা হাইড রাখতে চেয়েছেন আর কি। উনি হাইড করে যান, তো চাচি আর কিছু বলেন না। তো ওনাদের ঘরের একটা বারান্দা ছিল, স্বাভাবিকভাবে যেটা গ্রামে থাকে, ওই বারান্দাতে একটা চৌকি রাখা ছিল। তো মাঝে মাঝে প্রচণ্ড গরম হলে ওই চৌকিতে রাতের বেলা ঘুমাতেন আর কি। তো চৌকির উপর মশারি টানিয়ে উনি ঘুমিয়ে গেছেন। ওনার আর খেয়াল নাই যে রাত কটা বাজে। তো হঠাৎ করে মানে শব্দ আসছে, মানে পাশ থেকে একজন বলছে, করিম এসে গেছি, চল কুস্তি করবি না? তো করিম চাচা তখন ওই মশারির মধ্যে থেকে বাইরেতে দেখছেন যে জ্যোৎস্নার আলো দেখা যাচ্ছে, কিন্তু তখনও সকাল হয়নি, কিন্তু কথা ছিল সকালবেলা কুস্তি করার কথা। তো করিম চাচা মনে করছে হয়তোবা ও কুস্তি করে তারপর গোসল টোসল করে তারপর গরু নিয়ে মাঠে যাবে। তো এখন মনে হয় ফজরের আজান হয়ে গেছে। তো উনি ওই চিন্তা করছে, শুয়েছিল। তখন বলছে কে, বাবুল? বলে যে হ্যাঁ আমি। তখন বলে যে আচ্ছা দাঁড়া, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। এই বলে করিম চাচা জাস্ট খালি বিছানা থেকে উঠে বসেছে। হঠাৎ করে ওই উনি দেখে যে বাবুল উঠান থেকে লাফ দিয়ে ওই মশারির উপর দিয়ে, মানে মশারি ভেঙে চুনার গায়ের উপর এসে পড়েছে। এসে বলতেছে, কুস্তি করবি না? এবার আজকে দেখবো তোর শরীরের শক্তি কত, খুব তো বাহাদুরি করতি, সব মানুষকে চ্যালেঞ্জ করতি, আজকে আমি তোর সাথে কুস্তি করতে আসছি। বলে আমাকে ছাড়, আমি নিচে নামি তারপরে কুস্তি করি। বলে না, তোকে এইখানেই কুস্তি করতে হবে। তখন করিম চাচার শরীরেও কিন্তু অনেক শক্তি ছিল, আর করিম চাচা চিন্তা করছে যে আমার বাড়িতে এসে এইভাবে আমার উপর আক্রমণ করা, একটা অশোভনভাবে আক্রমণ করা, এটা তো ঠিক না, দেখি আজকে ওরে আমি শিক্ষা দিব, এই চিন্তা করছে করিম চাচা। কিন্তু করিম চাচা কোনোভাবেই বাবুলকে উপর থেকে সরাতে পারছে না। করিম চাচা এটাও খেয়াল করতেছে যে কণ্ঠটা বাবুলের মতো, চাঁদের আলোতে বাবুলের মতো চেহারা মনে হয়েছে, কিন্তু এখন সেটা আর বাবুলের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে তার মানে শরীরটা বেশ মোটাসোটা, এবং উনি যতটুকু বুঝতে পারছেন সারা শরীর লোমে ভরা, এবং শরীরে এত শক্তি যে উনি নড়তেই পারছিলেন না। তারপরে ওই বাবুল রূপী যে জিনিসটা, সেটা করিম চাচাকে বলে যে আজকে তোকে তোরই পুকুরে চুবিয়ে মারব, দেখি তোকে কে বাঁচায়, তোর অহমিকা আজকে আমি শেষ করব। এই বলে করিম চাচাকে টানতে টানতে, মানে করিম চাচাকে কি করে, করিম চাচাকে জড়িয়ে ধরে মানে ওই চকির উপর থেকে এক লাফ দিয়ে ওই উঠোনে গিয়ে পড়ে। এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওই সন্ধ্যার পরে ভাইয়া ওই বৃষ্টি হয়েছিল। ওই হয় না যে বৃষ্টি হয় ঘন্টাখানেক পরে আবার থেমে যায়, আবার চাঁদ উঠে, এরকম ছিল। তো বৃষ্টির কারণে উঠানটা ভেজা ছিল, একটু কাদা কাদা ছিল। তো কাদার মধ্যে গিয়ে যখন প্রচন্ড জোরে আশ্রে পড়ে, আর তার উপরে এরকম শক্তিশালী কোনো একটা জিনিস, করিম চাচা মেরুদণ্ডে খুব ব্যথা পেয়েছিলেন। কিন্তু তারপরে উনি সর্বশক্তি দিয়ে ওই জিনিসটার থেকে উনি নিজেকে বের করে আনার চেষ্টা করছিলেন, কিন্তু ওই জিনিসটা ওনাকে এমনভাবে মানে আঘাত করছিল যে উনি আর পেরে উঠছিলেন না, এবং ওনাকে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল বারবার, এবং ওনার শরীরের শক্তিও শেষ হয়ে আসছিল। উনি বুঝতে পারেন যে ওনার আর বেঁচে থাকার কোনো আশা নেই। উনি চেষ্টা করছিলেন চিৎকার করার জন্য, কিন্তু চিৎকার থেকে যতটুকু শব্দ ওনার গলা থেকে বের হয়ে আসছিল, ওই চাচি ভিতরে আছেন, ওনার ঘুম ভাঙছিল না। তো উনি বুঝলেন যে এখন আসলে অনেক রাত, উনি বুঝতে পারেন যে উনি বিপদে পড়ে গেছেন। ওনাকে আস্তে আস্তে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে কি হয়েছে, এই যে মাশফিক ভাইয়ের নানা যিনি আমাকে ঘটনা দিয়েছেন, মাশফিক ভাইয়ের নানার আবার একটা নেশা ছিল, যদি রাতে যদি বৃষ্টি হতো, বৃষ্টির পরে আবার উনি মাছ ধরতে বের হতেন। তো উনি আবার এই করিম চাচার বাড়ির রাস্তা দিয়ে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। এদিকে ওই গোঙানির আওয়াজ শুনছিলেন, এবং মনে হচ্ছিল যে মানে ওই গোয়াল ঘরে কয়েকটা গরু যদি একসাথে মারামারি করে যেরকম শব্দ, ওরকম শব্দের মতো। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এইরকম শব্দ তো হওয়ার কথা না।
তারপর আবার গোঙানির আওয়াজ কেন, মানুষের মতো গোঙানির আওয়াজ। তো উনি ওই চিন্তা করে রাস্তা থেকে নেমে করিম চাচার বাড়ির উঠানে চলে গেছেন। গিয়ে দেখেন যে কি যেন একটা মানে মানে কোন একটা জিনিস টানতে টানতে কোন একজন মানুষকে মানে পুকুরের ঘাটের দিকে নিয়ে গেল। উনি জাস্ট এতটুকু দেখলেন যে কোন একটা শরীর বডি নেমে, কারণ পুকুরের তো ঢাল আছে ভাইয়া, মানে উঠান থেকে তো একটু ঢাল আছে, মনে হলো যে কিছু একটা নেমে গেল। তো উনি বুঝতে পেরেছেন এটা তো স্বাভাবিক কিছু না। উনি দৌড়িয়ে মানে ওইখানে যাওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করে বলেন যে করিম তোর ভয় নাই, আমি চলে আসছি, দেখি কে তোর কি করে। তখন যেই প্রাণীটা করিম চাচাকে নিয়ে যাচ্ছিল, তখন ওই প্রাণীটা করিম চাচাকে বলে যে করিম, আজকে তোকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু তোর সাথে আমার আবার দেখা হবে। তুই মনে করিস না যে তুই বেঁচে গেছিস, তোর সাথে আমার আবার দেখা হবে, আর ওইটাই হবে তোর জীবনের শেষ দিন, কিন্তু কবে দেখা হবে এটা আমি তোকে বলবো না। ওই মাসুবের নানা যখন ওখানে গিয়েছেন, দেখে করিম চাচা সারা শরীরে একদম মানে কাদা মাটি মাখানো, চেহারাই চেনা যায় না। অনেক কষ্টে তাকে তুলে এনেছেন, কারণ উনি তো মুরব্বী মানুষ ছিল, আর করিম চাচা তো বেশ উঁচু লম্বা ভারী মানুষ ছিলেন। তো করিম ওই মাসুবের নানা অনেক চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু চাচির আর ঘুম ভাঙে না। যাই হোক উনি কষ্ট করে টেনে টুনে নিয়ে আসেন, তারপর দরজা ধাক্কা, অনেক ধাক্কানোর পরে চাচির ঘুম ভাঙেছে। বলে কি ব্যাপার, তুমি এত ঘুমাচ্ছ, এত চিৎকার চেঁচামেচি করছি? বলে যে আমি আমি মানে যে ঘুমাচ্ছি এটা আমার মনে হচ্ছে, আমি মনে করছি মারা গেছি, এমনটা আমার কোনো সেন্সই নাই, এত শব্দ হচ্ছে আমি কিছুই শুনি নাই। এরকম ঘুম কিন্তু চাচির না, এটাও বলছিলেন যে এরকম তো ঘুম আমার না, আমার ঘুম তো পাতলা ঘুম, একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। কিন্তু কেন উনি এইভাবে ঘুমিয়েছিলেন এটা উনি নিজেও বুঝতে পারেন না। যাই হোক মাসুকের নানা, তারপর করিম চাচার ওয়াইফ মানে চাচি, ওনারা পানি দিয়ে ভালো করে ওনাকে পরিষ্কার করেন, কাদাতে একদম বাজে অবস্থা হয়ে গেছিল। তারপরে পরের দিন সকাল থেকে করিম চাচা বেশ অসুস্থ ছিলেন এবং প্রায় মাসখানেক উনি ভুগেছেন। একে তো মেরুদণ্ডের মানে ব্যথা, কারণ ওই যে পুকুরে ওই যে উঠোনের উপর নিয়ে আশ্রে পড়েছিল ওই জিনিসটা, এটা উনি ব্যথা পেয়েছিলেন। এরপর থেকে কি হয় রাসেল ভাই, উনি আর এই কুস্তি করতে পারতেন না, কারণ ওনার শরীরের আগের যে শক্তিটা ছিল এই শক্তি আর ছিল না। এমনি কাজ কাজ করতেন, মাঠে কাজ করতেন, কিন্তু শরীর আগে সেই শক্তি ছিল না। এটা 80 সালের ঘটনা। এরপরে কেটে যায় রাসেল ভাই 8 বছর। 1988 সালের যে বন্যা হয়, মানে 88 যে বন্যাটা, এই বন্যার ওই বছরের একটা ঘটনা আর কি। এরপরে 8 বছরের মধ্যে কিন্তু ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি, মানে ভয়াবহ ঘটনা এটা। জি জি, সেই সময় তো ভয়াবহ একটা মানে আপনার বন্যা হয়েছিল, কিন্তু এটা কি সেই ঘটনা যে ঘটনাটা আপনি বলছিলেন সবচেয়ে ভয়ের? জি জি জি, এটা হলো সেকেন্ড পার্ট, যেটা সেকেন্ড পার্ট কি এটার সাথে রিলেটেড? জি জি, রিলেটেড। ওকে ওকে। তো উনি 8 বছরের মধ্যে যেহেতু আর কোনো ঘটনা ঘটেনি, উনি এই বিষয়টা ভুলেই গিয়েছিলেন। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই বাবুল চিনি উনি কিন্তু পরের দিন ওই সকালবেলা এসেছিলেন, সত্যি কুস্তি করার জন্য এসেছিলেন। এসে দেখে এই অবস্থা, বলে আমি তো জানি না, আমি তো এই যে এখন আসলাম। এটা তো বোঝাই যায় যে তার রূপ ধরে এসেছিল আর কি। তো যাই হোক 8 বছরের উনি কিন্তু আবার কোনো ওই হুজুর কবিরাজের কাছে যান নাই ঝাড়ফুঁক করার জন্য। তো ঝাড়ফুঁক করার জন্য হুজুর কবিরাজের কাছে যান নাই, উনি এমনিতেই সুস্থ হয়ে গিয়েছিলেন। মানে যেহেতু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিলেন, তো মনে করছে এমনি সুস্থ হয়ে যাবে, এমনি ওষুধ টষুধ খেয়ে কোনো ঝাড়ফুঁকের জন্য যান নাই আর কি। এই জন্য দীর্ঘ 8 বছর এই বিষয়টা তার পরিবারের সদস্য থেকে শুরু করে নিয়ে অনেকেই ভুলে গেছে আর কি। এর মধ্যে করিম চাচার এক বোনের বিয়ে হয়েছে গোপালগঞ্জ জেলায়। আমরা তো জানি যে এই বাগেরহাট এবং গোপালগঞ্জ পাশাপাশি জেলা। তো ওনার যে গ্রাম, এই ওনার গ্রামের নাম হলো কুশলী, মাঝখানে একটা নদী বয়ে গেছে, নদীর ওই পাশের গ্রামের নাম হলো পারকুশলী। ওই পারকুশলী গ্রামে হচ্ছে এই করিম চাচার বোনকে বিয়ে দিয়েছিলেন। তো উনি কোনো কারণে ওনার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর কি। তো বেড়াতে যাওয়ার পরে উনি বিকালের দিকে আবার রওনা দেন, খাওয়া দাওয়া করে রওনা দেন। তো পারকুশলী গ্রাম থেকে রওনা দিয়ে নদী স্বাভাবিকভাবে পার হওয়ার, নদীতে নৌকা ছিল, নৌকা দিয়ে উনি পার হয়েছেন, মাঝি টাঝি ছিল, তখনও লোকজন ছিল। তো পার হয়ে এই মানে কুশলী গ্রামে এসে তারপরে ওনার গ্রামে যেতে হবে, বেশ ঘন্টাখানেক পথ হাঁটতে হবে। তো কুশলী গ্রামে এসে উনি যখন হেঁটে হেঁটে আসছিলেন, এর মধ্যে কিন্তু ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে, রাতও হয়ে গেছে আর কি, একদম অন্ধকার হয়ে গেছে। তারপর চাঁদের আলো যতটুকু ছিল ওইভাবে উনি আসছিলেন। ওইখানে একটা বাওর আছে, আমাকে যে নামটি বলে, এই বাওরের নাম হচ্ছে বর্ণি বাওর। তো বর্ণি বাওরের কাছে এসে দেখে যে এই বাওর পার হওয়ার জন্য কোনো নাই আর কি, নৌকা নাই, কোনো নৌকা নেই। এখন উনি চিন্তা করেন যে এখন পার হবো কিভাবে। তো উনি
চিন্তা করে এখন সাঁতরে পার হতে হবে, কিছু করার নেই। তো উনি সাঁতারের জন্য প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে যখন সাঁতার শুরু করেছেন, শুরু করতে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখে কিছু কচুরি পানার মতো আর কি। তো উনি চিন্তা করেছেন যে বেশি সময় নিয়ে সাঁতরালে হয়তো বা শরীরের এনার্জি লস হবে। তো উনি ওই কচুরিপানা কিছু, ওই সাঁতারের অবস্থায় কিছু কচুরিপানা এক জায়গা করে, তাহলে একটু মানে শরীরের শক্তি কম হবে, ওইটা দিয়ে একটু বডির ওয়েটটা উনি রক্ষা করতে পারবেন। ওই চিন্তা করে কচুরিপানার দিকে হাত বাড়িয়েছেন। তা হাত বাড়িয়ে দেখেন যে মানে মেঘনা চাইতে বৃষ্টি, এমন একটা অবস্থা। ওনার কাছে মনে হলো উনি একটা কলা গাছের মতো কিছু একটা পেয়েছেন, যেটা ধরে শরীরের মানে ভরটা অনায়াসেই রাখা যায়। আর আগেই বলে নিচ্ছি, করিম চাচার শরীরে আগের মতো সেই শক্তিটা ছিল না। তো উনি ওটাকে মানে কলা গাছ মনে করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে সাঁতার কাটছিলেন। এবং উনি মনে করছেন কলা গাছটা যেহেতু বেশ এর দাঁড়ায় না কেন, মানে এটা উনি প্যারানর্মাল কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন। কিন্তু উনি যতই হাঁটেন, মানে জোরে হাঁটেন আর দৌড়ান, ওনাকে আর ধরতে পারে না। উনি ওনার পিছনে পিছনে উনি ওনার পথ হারিয়ে ওনার পিছনে হাঁটতে হাঁটতে হঠাৎ এমন একটা জায়গায় এসে নিজেকে আবিষ্কার করেন, দেখেন ওনার পাশে একটা কবরস্থান, এবং কবরস্থানের সামনে একটি বাঁশঝাড় রয়েছে। ওইখানে এসে ওই লোকটাকে আর দেখা যায় না। তো উনি বলেন যে আরে, আমি তো, যদিও ওই জায়গাটা উনি চিনতেন কিন্তু ভুল পথে আসছেন আর কি। উনি বলেন যে এই কবরস্থানের কাছে চলে আসলাম, এই জায়গাতে অনেক ভয় টয় আছে শোনা যায়। তো উনি চিন্তা করেন ঠিক আছে, তাহলে কবরস্থানটা পার হয়ে ওনার গ্রামের দিকে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে চলে যায়। উনি আর যেহেতু কাউকে দেখছেন না, যখনই উনি বাঁশঝাড় মানে পার হতে যাবেন, হঠাৎ করে দেখেন ওনার সামনে ভয়ানক আকৃতির সাদা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার বিশাল, তার চুল, ভয়ঙ্কর চেহারা। ওই মহিলাটি তাকে বলে উঠছে, করিম, তোকে বলেছিলাম না তোর সাথে আবার আমার দেখা হবে। যেই না এই কথা শুনেছেন, তখন ওনার বুকের ভিতর ধক করে উঠেছে। কারণ ওনার কিন্তু ওই 8 বছর আগের ঘটনা ওনার তেমন মনেই ছিল না। ওই তখন যে ওই যে বলে গিয়েছিল যে তোর সাথে আবার আমার দেখা হবে, ওই দিন তোর জীবনের শেষ দিন। এই এই যে বাঁশঝাড়ের এখানে এই মহিলাটা তাকে বলছে যে তোর সাথে আবার দেখা হলো, এখন কোথায় যাবে? তখন করিম চাচা বোঝেন যে এখন কোনো শরীরের শক্তি দিয়ে কোনো কাজ হবে না, আর আল্লাহ শুধু বাঁচাতে পারেন। উনি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। তো আয়াতুল কুরসি পড়তে থাকেন, আর ওই যে মহিলারূপী, যে বিশাল দেহী মহিলারূপী ওই বিভৎস একটা প্রাণী, সে হাসছিল। কিন্তু কিছু সময় পরে সে অদৃশ্য হয়ে যায়। তো উনি চিন্তা করেন যেহেতু আয়াতুল কুরসি পড়ছি, এই কারণে এটি চলে গেছে। তো এই চিন্তা করে উনি আয়াতুল কুরসি পড়া থামিয়ে দিয়ে উনি আবার হাঁটতে থাকেন, সামনে বাসার পারে হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে উনি দেখেন ওর চতুর্দিকে অনেক বড় বড় কুকুর এবং বিড়াল ওনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখন উনি বুঝতে পারেন বিপদ শেষ হয়নি, এবং কুকুরগুলো মানে ঘেউ ঘেউ শুরু করছে তার দিকে। আর বিড়ালগুলো মানে ওই যে গড়গড় শব্দ করে না, এক ধরনের গড়গড় শব্দ করে, ওরকম শব্দ করছে। তো উনি আবার দোয়া পড়তে থাকেন। উনি দেখেন যে ওরা মানে কাছাকাছি, একদম শরীরের সাথে লেগে যেতে পারে না, কিন্তু কাছাকাছি আসছে, কিন্তু আক্রমণ করছে না। হঠাৎ করে এই কুকুর বিড়াল মনে হলো কোনো কিছু দেখে এমন ভয় পেয়েছে, এক দৌড়ে সব চলে গেল। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, সব চলে গেল কেন? হয়তো বা মনে হয় আয়াতুল কুরসি পড়েছে এই জন্য। তখন হঠাৎ সামনে দেখে প্রায় 8 ফুট উচ্চতার একটা মানুষ দাঁড়িয়ে আছে। সে তখন বলছে যে করিম, আয়, আজকে তোর জীবনের শেষ কুস্তি করবি। তো করিম চাচা বলছে না, আমি কুস্তি করব না। বলে তোকে করতেই হবে। এই বলে করিম চাচার উপর আক্রমণ শুরু করেছে। কিন্তু করিম চাচা আসলে কোনোভাবেই তার সাথে পেরে উঠছে না। আর করিম চাচাকে এমনভাবে আঘাত করছে এবং বলছে যে আজকেই তোর অহংকারের শেষ। ওই দিন তো মারতে পারি নাই, শুধু অপেক্ষায় ছিলাম। আজকে তোর অহংকারের শেষ, তুই মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবি, মানে এরকম করে তার মতো করে বলছে। কিন্তু একটা জিনিস ভাইয়া, যে আসলে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, যে কোনোভাবে বাঁচাতে পারেন। মানুষ দিয়ে হোক, ফেরেশতা দিয়ে হোক, জিন দিয়ে হোক, যে কোনোভাবে কাউকে পাঠাতে পারেন। গ্রামে একটা সময় আমরাও দেখেছি ছোটবেলায়, এখন আসলে এটা দেখা যায় না, হেসাকবাতি, অনেকে এটা শব্দটার নাম শুনে থাকবে নাকি, হেসাকবাতি, এটা জ্বালাতেও দীর্ঘ সময় লাগতো। একটা হারিকেনের মতো, কিন্তু বেশ বড়। এত আলো হতো যে চতুর্দিকে মানে অনেক দূর পর্যন্ত আলো চলে যেত আর কি, ঠিক যেমন ফ্লাড লাইটের মতো। এবং ওটা যখন জ্বলতো অনেক শব্দ হতো। ছোটবেলায় বাজারের দোকানগুলোতে দেখতাম, যে গ্রামে দেখতাম
আমাদের রাজবাড়িতেও দেখতাম যে কখনো ওই যে ইলেকট্রিসিটি চলে গেলে হ্যাচাকবাতি জ্বালাতো, অনেক আলো থাকতো আর কি। তো ওই একটা হ্যাচাকবাতি নিয়ে একটি ভ্যান আসছে অনেক দূর থেকে, ওই ভ্যানে 3-4 জন মানুষ আছে, আর ওই ভ্যানটা আসছিল একটা মাটির রাস্তা দিয়ে। তো যেহেতু চতুর্দিকে আলো হয়ে যাচ্ছিল, ওই ভ্যানে যারা ছিল ওনারা ওই আলোতে দেখছেন দূরে মনে হচ্ছে কোনো একটা মানুষ একবার শূন্যে ভাসছে আবার ঠাস করে পড়ছে, মানে এরকম মনে হচ্ছে তাদের থেকে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? তো ওনারা ভ্যান থামান, ওই হ্যাচাকবাতি নিয়ে ওনারা কাছে আসতে থাকেন। কাছে যখন আসতে থাকেন তখন ওই যে প্রাণীটা ওটি করিম চাচাকে বলেন যে, করিম তুই এবারও বেঁচে গেলি, এটা তোর ভাবার কোনো কারণ নাই। হয়তোবা তোকে মারতে পারলাম না এখন, কিন্তু তোর বাকি জীবন মৃতদের মতোই কাটবে, মানে স্বাভাবিকভাবে তুই আর থাকতে পারবি না, এবং সারাক্ষণ তুই নিজের অহমিকার কথা চিন্তা করবি। যাই হোক, এরপরে করিম চাচাকে সেখানে মারাত্মক আহত অবস্থায় পান। তারা তাদেরকে মানে উদ্ধার করেন। পরে করিম চাচাকে চিনতে পারেন কয়েকজন, তাকে বাড়িতে নিয়ে যান। রাসেল ভাই, এরপরে করিম চাচা আর কখনোই সুস্থ হন নাই। উনি মানে আমরা যেরকম নামাজে রুকু দিই না, উনি কিন্তু এরকম কুজো হয়ে গেছিলেন। উনি স্বাভাবিকভাবে সোজা হয়ে আর হাঁটতে পারতেন না, আর ওনার শরীরে আর ওরকম শক্তিও ছিল না। ওনার বয়স ছিল তখন 26 বছর বয়স, 1980 সালে ছিল, 88 সালে 34 বছর বয়স ছিল। 34 বছর বয়সে উনি কিন্তু ওনার বার্ধক্যের মতো উনি জীবনযাপন করেছেন। করিম চাচা মারা গিয়েছেন 2017 সালে। চাচি এখনো জীবিত আছেন, ওনার সন্তানাদিও জীবিত আছেন। এই ঘটনা ওই এলাকার অনেকেই জানে রাসেল ভাই। আমি ঘটনা ধরেন যে অনেক সময় অনেক ঘটনাই ঘটে, কিন্তু একটা যে বলে যায় যে তোর সাথে আবার দেখা হবে, এবং আবারও দেখা হয়ে যায়, এবং তখনও মারতে গিয়ে ব্যর্থ হয়, কোনো না মানুষ চলে আসে। এবং এই যে বিষয়টা রাসেল ভাই, এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আর উনি তো অনেকদিন জীবিত ছিলেন, তো অনেক ছোট ছোট মানুষ ওই এলাকার, তারা সবাই এই ঘটনাটি জানে। তো এই কারণেই রাসেল ভাই ঘটনাটি আসলে আমার কাছে ইউনিক মনে হয়েছে। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। এটি ছিল প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে প্রবেশ করি এক রোমহর্ষক পৈশাচিক জগতে। সেদিন ছিল অমাবস্যার রাত, তার উপর আবার সন্ধ্যা থেকেই ঈশান কোণে গোমরা মুখে কালো মেঘটাও যেন ধৈর্যের বাঁধ ভেঙে কাল বৈশাখী হয়ে আছড়ে পড়ছে প্রকৃতির ওপর। ফলে কর্দমাক্ত রাস্তা ভীষণ বিপদসংকুল হয়ে পড়ে। গাঙ্গুলিয়া থেকে পৌরোহিত্য করে ফিরছিলাম। 3 ক্রোশ রাস্তা ভেবেছিলাম একটু পা চালিয়ে হাঁটলে নিশ্চয়ই সন্ধ্যার আগে পৌঁছে যাব আমার গ্রাম বাঁশখাটায়। তাই মুখুজ্জে মশাইয়ের অনেকবার বলা সত্ত্বেও তাদের গরুর গাড়িতে আসেনি। এখন দেখছি গাড়িতে এলে হয়তো ভালোই করতাম। অগত্যা সেই পিচ্ছিল রাস্তায় যতটা সম্ভব সাবধানে হাঁটতে শুরু করলাম ঘরের উদ্দেশ্যে। বৃষ্টিটা একটু ক্লান্ত হয়ে থেমেছে। কাদা রাস্তায় সাবধানে পা ফেলে যতক্ষণে গ্রামের সীমানায় পৌঁছালাম ততক্ষণে সন্ধ্যা ঘনীভূত হয়েছে। রাস্তাটা যেহেতু চেনা, তাই অন্ধকার পথে নিজেকে ভাসিয়ে দিলাম। সেদিন মনটা মেয়েটার জন্য একটু বেশি আকুল ব্যাকুল হচ্ছিল। সন্তান সম্ভবা পাগলি মাটা কি জানি সারাদিনে কি খেলো, কি করলো। প্রসবের দিন শীঘ্রই ঘনিয়ে আসছে। নিজের কাজটাও ঠিক করে করতে পারে না। যদিও ভোলার মাকে বলে এসেছিলাম শ্যামার যেন একটু খেয়াল রাখে, কিন্তু তার তো বিকেলেই চলে যাওয়ার কথা। জানে আমি তার আগেই চলে আসব। এখন জানি না সে আছে না চলে গেছে। দ্রুত পা চালাবো এমন সময় পাশের জঙ্গল থেকে একটি চি চি শব্দ ভেসে আসতে লাগলো। চমকে উঠলাম, ভাবলাম হয়তো কোনো জন্তু জানোয়ার। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই জঙ্গল কাঁপিয়ে একটা আর্তনাদ ভেসে আসে। আতঙ্কে শিউরে উঠি। কোনো কিছু অপ্রাকৃতিক অমঙ্গলের আশঙ্কা আঁচ করতে পেরে মনটা ভয়ে কেঁপে উঠছিল বারবার। ইষ্ট দেবতার নাম করে দ্রুত পা চালালাম। তারপর থেকে মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে। মন্দিরের কাছাকাছি আসতেই দেখি গ্যাস লাইটের আলো বেশ কয়েকটি ছায়ামূর্তিকে চিরে ছিটকে বেরিয়ে আসছে। ব্যাপার কি? এত রাতে লোকজন কেন জড়ো হয়েছে মন্দিরে? পৌঁছে দেখি গ্রামের মোড়ল এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তিসহ কিছু গ্রামবাসী দাঁড়িয়ে, সবার মুখে দুশ্চিন্তা ও আতঙ্কের ছাপ।
কি ব্যাপার, এই সময় এখানে সবাই? কি হয়েছে? কেউ কিছু বলছেন না কেন? মোড়ল মশাই, কি হয়েছে? আমি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করে উঠলাম। দেখি সবাই নিস্তব্ধে আতঙ্কে আমার দিকে তাকিয়ে আছে। মোড়ল মশাই বলে উঠলেন, ভট্টাচার্য মশাই, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে। গ্রামের ওপর অশুভ পিশাচের ছায়া নেমে এসেছে। একটি ভয়ঙ্কর মর্মান্তিক পৈশাচিক ঘটনা ঘটে গেছে। মোড়ল মশাইয়ের কথা শুনে আতঙ্কে মনটা ছটফট করে ওঠে। এই রে, মেয়েটা তো ঘরে একা আছে। উঠোনে পা রাখবো এমন সময় মোড়ল মশাই সহ সবাই বাধা দিয়ে উঠল। ব্যাপারটা খুবই অস্বাভাবিক ও আশ্চর্যজনক লাগলো। মেয়েটার জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়ছিল। বুকের ধরফরানিটা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কেউ যেন বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল। সবাইকে উপেক্ষা করে কপারটা ধাক্কা দিয়ে খুলে যা দেখি তা দেখার জন্য আমি কেন মারা গেলাম না। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। শ্যামা মায়ের রক্তাক্ত বিবস্ত্র ছিন্ন ভিন্ন নিথর দেহটা মেঝেতে পড়ে আছে, নৃশংসভাবে নাড়িটাও ছেঁড়া। কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নিজের কাঁধে থাকা হরিনাম উত্তরীয়টা তার শরীরে ঢেকে দিয়ে ধিক্কার জানিয়ে চিৎকার করে উঠি, আপনারা কি মানুষ? একটা নারী দেহ এভাবে বিবস্ত্র হয়ে পড়ে আছে, হতে পারে সে পাগলি এবং মৃত, তাই বলে কি তার এটুকুও অধিকার নেই লজ্জা নিবারিত করার? হায় ঈশ্বর, এই দৃশ্য দেখানোর আগে আমাকে কেন মেরে ফেললে না? এখনো কেন আমার চোখ অন্ধ হলো না? কি দোষ ছিল আমার নিষ্পাপ মেয়ের? বলো, চুপ করে থেকো না। এমন সময় বাইরে মেঘের গর্জনের সাথে সাথে আবারও বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে জঙ্গলের মধ্য থেকে পুনরায় চি চি শব্দ ও আর্তনাদ ভেসে আসতে গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। মোড়ল মশাই যাওয়ার আগে উদ্বিগ্ন ও গম্ভীর স্বরে বলে গেলেন, ভট্টাচার্য মশাই, পিশাচি পাগলিটাকে মেরে ওর পেটের বাচ্চাটাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। ওই শুনতে পাচ্ছেন পিশাচের চিৎকার, তাই তো ভয়ে কেউ ওর কাছে যেতে পারেনি। আপনি তাড়াতাড়ি শাস্ত্রমতে ওর সৎকারের ব্যবস্থা করুন, আর দেখুন এই পিশাচকে কি করে আটকানো যায়। শ্যামা মায়ের সৎকার শেষ করে যখন ঘাট থেকে স্নান করে উঠলাম, ততক্ষণে পূব আকাশে সেই অভিশপ্ত রাত্রির মায়া কাটিয়ে অপরাধী মুখে সূর্যটা যেন ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বলে ভট্টাচার্য দাদু কিছুক্ষণ নীরব হয়ে অদূরে পতিত থাকা চিতাভস্যের দিকে তাকিয়ে বসে রইলেন। পশ্চিমের আকাশটা ধীরে ধীরে উদাসীন হয়ে যাচ্ছে। 2015 সেবার বিদেশ থেকে ফেরার সময় রাতে বাসের মধ্যে অশরীরী সমরেশের কাছ থেকে চা বাগানের মেয়েরূপী পিশাচিনীর কাহিনী শুনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনারা সকলেই জানেন। আর তারপর থেকে আমার ভূত প্রেতের প্রতি ভয় ও বিশ্বাস আরও কয়েক গুণ বেড়ে গেছে। সেবার শ্বশুরবাড়িতে ছুটির বেশ কিছুদিন কাটিয়েছিলাম, ফলে স্বভাবতই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা ও আড্ডার আসর বসত। সেরকমই ওখানকার শ্মশান কালী মন্দিরের পুরোহিত প্রায় বছর 80 নিবারণ ভট্টাচার্য প্রিয়ার ভট্টাচার্য দাদুর সাথে বসে আলাপ হয়ে যায় বেশ। আর যেহেতু উনি শ্মশানেই থাকেন, তাই ওনার কাছ থেকে যে অলৌকিক ঘটনার সম্ভার থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ভেবে এক বিকেলে আমি, প্রিয়া ও তার দুজন কাজিন মিলে হাজির হই তার কুটিরে। এখানে বলে রাখি, ভট্টাচার্য দাদুর 3 কুলে কেউ ছিল না, তাই বহু বছর আগে তৎকালীন গ্রাম প্রধানের তত্ত্বাবধানে মন্দিরের পাশেই শ্মশানের কাছে তার বাসযোগ্য একটি ছোট্ট কুটির বানিয়ে দেওয়া হয়েছিল। ভট্টাচার্য দাদু সেই থেকে ওখানেই থাকেন। গ্রামের একজন পরিচারিকা সকাল বিকাল এসে তার সমস্ত কাজ করে দিয়ে যায়। ভট্টাচার্য দাদু আমাদের দেখে খুব খুশি হলেন। তারপর আমাদের কিছু মুড়ি মুড়কি খেতে দিয়ে আমাদেরই জোড়াজুড়িতে অবশেষে একটি ঘটনা বলতে শুরু করলেন। উদাসীন পশ্চিম আকাশে সন্ধ্যার চাদরে মুখ ঢাকতে ম্লান মুখ সূর্যের তখনও কিছুটা বাকি। ঘটনা বলতে গিয়ে পুনরায় ভট্টাচার্য দাদুর অতীতের কোনো এক চাপা কষ্টের তারে
টান পড়েছে, তাই বোধহয় চিতাভস্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হয়তো ওই ছায়ের ভেতর অতীতের সেই মর্মান্তিক কষ্টের ঝলসানো মুখটা খুঁজে চলেছেন অন্যমনস্ক হয়ে। ভট্টাচার্য দাদু, ও ভট্টাচার্য দাদু, কি হলো? চুপ করে গেলে কেন? বলো তারপর কি হলো। পুরোহিত ঠাকুর আবার বলতে শুরু করলেন। ও হ্যাঁ, বলছি। আজ থেকে প্রায় ৪৫ বছর আগের কথা, সম্ভবত ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালীন বা শেষের দিকে, ঠিক মনে নেই। তবে এটুকু মনে আছে, তখন ওপার বাংলা থেকে প্রচুর হিন্দু মুসলিম মানুষ পশ্চিম পাকিস্তানি সেনার হাত থেকে বাঁচতে সীমানা পেরিয়ে রাতের অন্ধকারে এপার বাংলায় ঢুকে পড়ত। আর ভারত বাংলাদেশ সীমানা আমাদের গ্রামের পূর্ব প্রান্ত ঘেঁষে চলে যাওয়ার দরুন এখানেও কিছু শরণার্থী ঢুকে পড়ে। পরবর্তীতে তাদেরকে মিলিটারি ক্যাম্পে নিয়ে গেলেও একজন আমার কাছে থেকে যায়, আর ওটাই ছিল তার জীবনের কাল। সেদিন সন্ধ্যারতি শেষ করে মন্দিরের ফটক বন্ধ করতে যাব, এমন সময় গোঙানি ও মেয়েলি কান্নার শব্দ ভেসে আসে অন্ধকারে মন্দির প্রাঙ্গণে শিমুল গাছটার কাছ থেকে। তাকিয়ে দেখি একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠাহর করা যাচ্ছিল না। লণ্ঠন হাতে কাছে গিয়ে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে, পরনে ছেঁড়া ফাটা সালোয়ার কামিজ, রুক্ষ সূক্ষ্ম চুল। দেখে মনে হয় বছর ১৬-১৭ কিশোরী। ও কে? ও কোথা থেকে এসেছে? জিজ্ঞেস করতে ওর স্বভাব আচরণ ও ভিত্তিহীন জড়ানো পেঁচানো ওপার বাংলার আমতামতা কথা শুনে আন্দাজ করতে পারলাম যে মেয়েটির মস্তিষ্ক বিকারগ্রস্ত এবং ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের সাথে বোধহয় এপারে ঢুকেছে। এখন কোনো কারণে সঙ্গ হারিয়ে এই মন্দির প্রাঙ্গণে এসে পড়েছে। হয়তো মেয়েটিকে সেখানেই ফেলে রেখে চলে যেতাম, কিন্তু হঠাৎই মেয়েটি মূর্ছা যাওয়ার উপক্রম হলে কাছে গিয়ে ওকে ধীরে ধীরে মন্দিরের সিঁড়ির ওপর বসাতে গিয়ে লক্ষ্য করলাম যে মেয়েটির উদর খানিকটা স্ফীত, সম্ভবত অন্তঃসত্ত্বা। তাই ওকে সেই ঠান্ডায় আর বাইরে বসিয়ে না রেখে আমার কুটিরে নিয়ে যাই। পরদিন সকালে প্রথমে গ্রামের কবিরাজ ঘোষাল খুড়োকে ও পরে মোড়ল মশাইকে খবর দেই, এবং তিনিও আমাদের গ্রামের দক্ষিণ পূর্বে মাইলখানিক দূরে অবস্থিত মিলিটারি ক্যাম্পের তৎকালীন ক্যাপ্টেন সাহেবকে খবর দেন। একটু বেলার দিকে তারা এলে আগের রাতের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি। পাগলিটা দালানেই বসেছিল। ঘোষাল খুড়ো কিছু পরীক্ষা নিরীক্ষা করে খানিক বাদে জানালেন যে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে তৎকালীন পশ্চিম পাকিস্তানি সেনাদের ধিক্কার জানিয়ে ক্যাপ্টেন সাহেব যখন পাগলিটাকে নিয়ে যেতে প্রস্তুত হলেন, তখন আমি ওনাকে একটা অনুরোধ করে বসলাম উনি যেন পাগলিটাকে আমার কাছে রাখার অনুমতি দেন। যেহেতু ক্যাম্পে এত ভিড়, তাই এই অন্তঃসত্ত্বা পাগলিটা ঠিক মতো চিকিৎসা ও দেখভালের অভাবে পড়ে যেতে পারে। পরে মোড়ল মশাইয়ের কিছুটা আপত্তি থাকলেও ক্যাপ্টেন সাহেবের সম্মতির জন্য চুপ থাকেন। এরপর ওনারা একে একে চলে গেলে আমি তৎকালীন মন্দিরের সেবাদাসীকে দিয়ে পাগলিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে মন্দিরে মায়ের প্রণামীতে পাওয়া শাড়ি থেকে একটা পরিয়ে আনতে বলে পুজোর জোগাড় যন্ত্রে ব্যস্ত হয়ে পড়ি। খানিক বাদে পেছন থেকে অস্পষ্ট বাংলাদেশি ভাষায় আনমনে বাবা ডাক শুনে পেছন ফিরে দেখি লাল পেরে লাল শাড়ি পরিহিত এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে, যেন মা করুণাময়ীর চিন্ময়ী রূপ। মনের অজান্তেই ডেকে উঠলাম, শ্যামা মা। সেই থেকে পাগলিটার নাম মায়ের নামে রাখি শ্যামা। এরপর থেকে ঘোষাল খুড়োর ওষুধ আর আমাদের সেবা শুশ্রূষায় শ্যামামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, আর ওর ভেতর বেড়ে ওঠা নবপ্রাণটাও ধীরে ধীরে বড় হচ্ছিল। আমি প্রায়ই শ্যামাকে বলতাম, ছেলে হলে শিবায় আর মেয়ে হলে সরস্বতী নাম রাখবো। যদিও গ্রামের কিছু বাজে ছেলেপুলে দল বেঁধে মাঝে মাঝে মন্দিরে এসে শ্যামাকে খ্যাপাতে লাগলো, কিন্তু তাও বন্ধ হয় ক্যাপ্টেন সাহেবের নজরদারিতে। সেই থেকে সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু অদৃষ্টে অন্য কিছু লেখা ছিল, তাই সুখ হয়তো বেশি দিন টেকেনি। নরকের কীট পিশাচের হাতে তার প্রাণটা বেঘরে যায়। এই বলে ভট্টাচার্য দাদু আবারও থামলেন। চোখের কোণায় যেন এতদিনের চাপা বেদনার গরল অশ্রু ঝরে পড়ছিল। আমরা সবাই বলে উঠলাম, কষ্ট পেও না, যা হবার তা বহু বছর আগে হয়ে গেছে। এখন বলো সেই পিশাচের কি হলো? ভেজা চোখের কোণটা গামছা দিয়ে মুছে আবারও বলতে শুরু করলেন ভট্টাচার্য দাদু।
দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সেই পিশাচের আর্তনাদ ও চিঁচি শব্দ এক আধবার গ্রামের কেউ শুনতে পেলেও আর কেউ মারা যায়নি। সেদিনও ছিল অমাবস্যার রাত। পাগলিটা যাওয়ার পর থেকে আমার পৃথিবীটা যেন শূন্য হয়ে গিয়েছিল। রাতে ঘুম আসতো না। গভীর রাতে সেই আর্তনাদ চিঁচি শব্দে হঠাৎ চমকে উঠি। পরক্ষণেই মনের ভুল ভেবে উড়িয়ে দেই। তখনও রাত্রির মায়া কাটিয়ে ভোরের আলোর দেখা মেলেনি। পূবের জানালা দিয়ে শুধুমাত্র ক্ষীণ আলোর রেখার আভাস আসছে। সবেমাত্র উঠেছি, প্রাতকর্ম সেরে সকালের পুজোর আয়োজন করব। এমন সময় কপাটে সজোরে একটা ধাক্কার শব্দ এবং সঙ্গে সঙ্গে কপাটের ওপাশ থেকে এক ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে আসে। ঠাকুর, ঠাকুর, তাড়াতাড়ি কপাট খোলো, সর্বনাশ হয়েছে পিশাচে। কথা শেষ করতে পারে না সে। কপাট খুলে দিতে গিয়ে দেখি হুড়মুড়িয়ে একজন ঘরের ভেতর এসে পড়ল। তুলতে গিয়ে দেখি, আরে গণেশ না! কিরে, কি হলো? হঠাৎ এই কাক ভরে হন্তদন্ত হয়ে আমার এখানে? কিরে, কি ব্যাপার? সব ঠিক আছে তো? তো চোখ মুখ এরকম ভয় শুকিয়ে গেছে কেন? গণেশ পাশে রাখা ঘটি থেকে কয়েক ঢোক জল খেয়ে যা বলল, তাতে আমারই আতঙ্কে শরীর কাঠ হয়ে যাওয়ার উপক্রম। গণেশ হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুর, কি বলবো, ভয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। সেই পিশাচ আবার ফিরে এসছে। উত্তরপাড়ার হারুগো, হারুলাল, ওই যে মাধব গোসাইয়ের ছেলে, পিশাচ তাকে মেরে ফেলেছে ঠাকুর। সে কি ভয়ঙ্কর দৃশ্য, তাকানোই যায় না। ও পাড়ার রতন গো, প্রতিদিনের মতো প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে পূবের খালপাড়ের জঙ্গলে গিয়ে সবে বসেছে। এমন সময় মাথায় 2-3 ফোঁটা জলের মতো কিছু একটা টপ টপ করে পড়তেই হাত দিয়ে মুছতে গিয়ে দেখে হাতে লালচে রঙের চ্যাটচ্যাটে তরল কি যেন একটা লেগে আছে। একটু চমকে ওঠে, ওপরে তাকিয়ে যা দেখে চিৎকার দিয়ে কাঠ হয়ে যায়। এই বলে আরো কয়েক ঢোক জল খায় এবং তারপর আমতা আমতা করে যা বলে তা শুনে রীতিমতো আমারও আতঙ্কে রক্ত হিম হয়ে আসে। সে এক বিভৎস ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য। রতন নাকি মাথা তুলে দেখে রক্তাক্ত কিছু একটা ঝুলছে। লণ্ঠনটা উঁচু করে দেখতে গিয়ে আতঙ্কে ভয়ে তীব্র একটা ধাক্কা খায় বুকে। দেখে শেওড়া গাছের লতার ঝুড়িতে একটা কাটা মাথা। না না, কাটা বললে ভুল হবে, ধর থেকে যেন ছিঁড়ে উপড়ে নেওয়া একটি মাথা ঝুলছে। হারুর মাথা। রতন বাবা গো, মা গো বলে লণ্ঠনটা ফেলে এক দৌড় দেয়। কয়েক পা যেতে না যেতেই পাশে ঝোপের মধ্যে আরো কিছুতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। সেই ফ্যাকাশে অন্ধকারে ও হাতড়ে হাতড়ে যা অনুভব করে, তারপর আর নিজেকে ধরে রাখতে পারেনি। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সেটি ছিল একটি মাথাবিহীন ধর। পরে কাক ভরে আরও 2 জন সেই পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের আড়ালে আবছা দেখে কেউ উপর হয়ে পড়ে আছে। ওরা বিস্মৃত হয়ে ঝোপটাকে একটু সরাতে গিয়ে সেই বিভৎস দৃশ্যটা দেখে এবং তারা চিৎকার দিয়ে ওঠে। পরক্ষণে একটু সাহস সঞ্চার করে ধরহীন দেহটার ওপর পড়ে থাকা লোকটাকে সরিয়ে দেখে রতন। পরে তারাই কোনো রকমে রতনকে তুলে পাশের পাড়ার একটি বাড়ির দালানের ওপর শুইয়ে মোড়ল মশাই সহ গ্রামের মানুষকে খবর দেয়। গণেশও গিয়ে সেই বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে স্তম্ভিত হয়ে যায়। রতনের জ্ঞান ফিরতে সমস্ত ঘটনা শুনে এবং মোড়ল মশাইয়ের নির্দেশে আমাদের কাছে এসে ডেকে নিয়ে যাওয়া হয়। চণ্ডীমণ্ডপ পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম, তখন পূবের খালপাড়ের বনের আড়ালে বিস্তৃত সূর্যের আঁকিবুঁকি হালকা নজরে পড়েছে। দেখি মোড়ল মশাই ও হীরেনবাবু আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিসহ নির্বাক দৃষ্টিতে রতনের দিকে তাকিয়ে বসে আছে। রতন আবারও অজ্ঞান হয়ে দালানে শুয়ে আছে। পাশে ওর বউ বাচ্চা বিলাপ করছে। তার খানিকটা দূরে মাধব গোসাই ও তার পরিবার হৃদয় বিদারক কান্নায় ফেটে পড়েছে। অথচ হারুর দেহটা কোথাও দেখতে পাচ্ছি না। মোড়ল মশাইকে জিজ্ঞেস করতে উনি জানান যে ওই বিভৎস দৃশ্য দেখার পর কেউ সাহস করে আর দেহটাকে এখানে আনতে পারেনি। ক্যাপ্টেন সাহেবও দেখলাম এসে পৌঁছালেন। উনি বললেন, গতবারে পাগলিটার মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছানোর আগেই সৎকারের অনুমতি দিয়েছি, কিন্তু ভুল করেছিলেন মোড়ল মশাই। সেটা আপনার একরকম অপরাধ। বর্ডার সংলগ্ন গ্রামগুলো আমাদের আন্ডারে থাকার জন্য তার সমস্ত সুরক্ষা ও আইন শৃঙ্খলার ভার আমাদের ওপর, জানেন তো। মোড়ল মশাই চুপচাপ গো মেরে বসে রইলেন। আরও একটুখানি বেলা বাড়ল। আমরা সকলে খালপাড়ের দিকে রওনা দেই। নির্দিষ্ট স্থানে পৌঁছে সবাই বিস্ময়ে আতঙ্কে থ মেরে যায়। সেই বিভৎস দৃশ্য দেখে ক্যাপ্টেন সাহেবও ভয়ে আঁতকে ওঠেন। কোনো মানুষ কিংবা পশুর পক্ষে এটা করা কি সম্ভব? তার মানে
তার মানে এটা যে কোনো পিশাচের কাজ সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কি মোড়ল মশাই, তাই তো? প্রথমবার পিশাচকে আপনিই তো শনাক্ত করেছিলেন, তাই না? আমি বিস্মৃত কণ্ঠে বলে উঠলাম। আশেপাশের মাটি যেন রক্তে ভিজে কালচে লাল নরম মাটিতে পরিণত হয়েছে। ধরটা ধরে কয়েকজন নিয়ে গেল, কিন্তু ব্যাগরা বাঁধালো শেওড়া গাছ থেকে ঝুলন্ত মাথাটা নামাতে গিয়ে। যখনই সবাই মিলে মাথাটা নামাতে গেছে, অমনি সেই সাত সকালেও খালের ওপারে জঙ্গলের ভেতর থেকে চি চি শব্দ ও আর্তনাদ ভেসে ওঠে। সবাই চিৎকার দিয়ে যে যেদিকে পারল ভয়ে দৌড় দিল। শুধু পড়ে গেলাম আমি, ক্যাপ্টেন সাহেব ও মোড়ল মশাই। দেখলাম তারা ভয়ে থরথর করে কাঁপছে। পরে আমি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে অভয় দিতে ক্যাপ্টেন সাহেব একটু সাহস করে মাথাটা নামিয়ে আনেন। সেদিন সন্ধ্যায় হারুর দাহ কার্যের সময়ও বেশ কয়েকবার সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দ শুনতে পাওয়া গেলেও তার উৎস ঠিক কোন দিক থেকে ঠাহর করা যায়নি। পরের দিন ছিল শনিবার। মোড়ল মশাইয়ের আদেশ মতো গ্রামের মঙ্গল ও সুরক্ষার্থে আমি মায়ের পুজোর আয়োজন করি। এরপর থেকে আরও একটি মাস নির্বিঘ্নে কেটে যায়। আবারও ভট্টাচার্য দাদু খানিকটা থামলেন। বাকিরা তখন ঘটনা শোনার নেশায় বিভোর থাকলেও সেই মুহূর্তে ভট্টাচার্য দাদুর মুখে কিঞ্চিত পরিবর্তন আমার চোখ এড়াল না। আমি জিজ্ঞেস করতে যাব, তার আগে ভট্টাচার্য দাদু পুনরায় বলতে শুরু করলেন। সেদিনও ছিল অমাবস্যা। আমরা সবাই চণ্ডী মণ্ডপে বসে আগামী মণি অমাবস্যার তিথিতে গ্রামের বার্ষিক কালী পূজার আয়োজন উপলক্ষে আলোচনা করছিলাম। সবাই যে যার মতো মত রাখছিল। শুধু মোড়ল মশাইকে দেখলাম চুপচাপ অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছিলেন। একটু নাড়া দিয়ে জিজ্ঞেস করতে চমকে উঠে সম্বিত ফিরতে বললেন, আজও তো অমাবস্যা, আজ আবার কিছু হবে না তো? সঙ্গে সঙ্গে চণ্ডী মণ্ডপে যেন শ্মশানের শূন্যতা নেমে এলো। শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই ছিল না চণ্ডী মণ্ডপে। হঠাৎ করে সেই নিস্তব্ধতার বুক চিরে পাশের গাছে একটি রাত চড়া প্যাঁচা গোছের কোনো পাখি কর্কশ কণ্ঠে ডেকে উঠল। সেই শব্দে সবাই প্রায় একসঙ্গে আঁতকে উঠলাম। পরক্ষণে মোড়ল মশাইয়ের নির্দেশে সেদিনের মতো আলোচনা স্থগিত রেখে চণ্ডী মণ্ডপ ছেড়ে সবাই যখন উঠলাম, সন্ধ্যা তখন রাত্রির গহীনে ঘনীভূত হতে ব্যস্ত। ঘরে ফেরার পর থেকে মনটা বড্ড অস্বস্তি লাগছিল। সে রাতে নিস্তব্ধতায় কেন যেন অশনি সংকেত অনুভব করছিলাম। রাত্রি তখনও গভীর হয়নি। বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আবারও বুক শিথিল করা সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দ ভেসে আসলো এবং পরক্ষণেই করুণ কান্নার স্বর, চিৎকার, হৈ হট্টগোল শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ি। ভোলাদের বাড়ি পেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরতেই অদূরে মিত্তিরদের বাড়ির সামনে গ্যাস লাইট, লণ্ঠন হাতে কিছু মানুষ সমাবেশ লক্ষ্য করলাম। তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে দেখি হীরেন মিত্তিরের বাড়ির উঠোনে মানুষের জমায়েত। সবাই ভয়ার্ত দৃষ্টিতে বিস্ময়ে সামনের উঠোনে বসে থাকা মিত্তির মশাইয়ের বৌমার দিকে তাকিয়ে আছে। মিত্তির মশাইয়ের স্ত্রী বৌমা অঝরে কাঁদছিল। পাশে কাঠ হয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে তিনি ছিলেন। মোড়ল মশাইও এসে পৌঁছালেন। দেখি তার মুখেও অজানা আতঙ্কের ছাপ। কি হয়েছে জানতে চাইলে মিত্তির মশাই যা বলেন তা শুনে আতঙ্কে রীতিমতো শিউরে উঠি। মিত্তির মশাই জানান যে চণ্ডী মণ্ডপ থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে ওনার ছেলে রাকেশ প্রতিদিনের চেয়ে একটু আগেই শুতে চলে যায়। তখনও ঘুমননি মিত্তির মশাই। স্ত্রী পাশে বসে রেকাবিতে পান সাজাচ্ছিলেন। এমন সময় বৌমার চিৎকার ও পৈশাচিক আর্তনাদ শুনতে পান তারা। সঙ্গে সঙ্গে ছুটে চলেন ছেলের ঘরের দিকে। তারা ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যান। দেখেন বৌমা পাগলের ন্যায় চিৎকার করে কাঁদছে। রাকেশ কোথাও নেই। ভাঙা জানালার দিকে তাকিয়ে আতঙ্কে দুজনেই চমকে ওঠেন। সমস্ত ঘটনা জানতে চাইলে বৌমা কাঁদতে কাঁদতে জানায় যে সবার খাওয়া দাওয়া শেষ হবার পর রান্নাঘর গুছিয়ে সে যখন শোবার ঘরে যায়, দেখে রাকেশ পাথরের মতো ঠায় বসে পশ্চিমের জানলার দিকে তাকিয়ে আছে। সেদিকে একবার দেখে মুখ ফিরিয়ে নিয়ে রাকেশের দিকে তাকাতেই সে আতঙ্কে শিউরে ওঠে, কয়েক পা ছিটকে পিছিয়ে যায়। সেই সঙ্গে হ্যারিকেনটা ধাক্কা লেগে মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। বৌমা দেখে রাকেশের চোখ নিশ্চল পাথর, যেন ঠিকরে বেরিয়ে আসছে, সাথে দু চোখ বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে। সেই অতি প্রাকৃতিক অবস্থা আঁচ করে ওঠার আগেই সঙ্গে সঙ্গে চি চি শব্দ ও ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদ
পেছন থেকে ভেসে আসে। মুহূর্তে জানালার শিখগুলো মরমর করে ভাঙতে থাকে। আতঙ্কে চিৎকার করেছে যখন পেছনে দেখে, যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখে জানালার শিখগুলো ফাঁক করে একটি বিভৎস পৈশাচিক কালো ধোঁয়ার ন্যায় মূর্তি ঘরে প্রবেশ করেছে। পরনে ধুতির মতো কিছু একটা সাদা কাপড় পরা, দুটি জ্বলন্ত চক্ষু গহ্বর ব্যতীত আর কোনো অস্তিত্বই বোঝা যাচ্ছিল না। সেই পৈশাচিকতা আন্দাজ করে ওঠার আগেই পিশাচটা রাকেশের একটি পা ধরে হিঁচড়াতে হিঁচড়াতে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। মিত্তির মশাইয়ের কথা শেষ হতে না হতেই চণ্ডী মণ্ডপের দিক থেকে আবারও সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দটা ভেসে আসে। তড়িঘড়ি করে সবাই মিলে সেখানে গিয়ে পৌঁছাতেই যে বিভৎস দৃশ্য দেখি তা দেখে রীতিমতো বাবা গো মাগো বলে কয়েকজন পড়িকি মরি করে হাতের লণ্ঠন ফণ্ঠন সব ফেলে দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। মিত্তির মশাই আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। মোড়ল মশাই সহ বাকি সবাই ঠক ঠক করে কাঁপছিলেন। সমগ্র চণ্ডী মণ্ডপের চাতালটা তাজা রক্তে ভিজে গেছে। তার মাঝখানে রাকেশের ছেঁড়া মাথাটা পড়ে আছে, কিন্তু ধরটা কোথায় সেটা না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। এমন সময় গাছের ওপর থেকে থপ করে রাকেশের মাথাবিহীন ধরটা চাতালের উপর এসে পড়ল। শিউরে উঠে ওপরের দিকে তাকাতেই সবাই লক্ষ্য করলাম সেই জ্বলন্ত দুটি চোখ আমাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে পৈশাচিক আর্তনাদ ও চিঁচি শব্দ করতে অদৃশ্য হয়ে যায়। পরদিন ক্যাপ্টেন সাহেব সহ গ্রামবাসীদের সামনে রাকেশের দাহ কাজ শেষ করে উঠতে বেলা হয়ে যায়। এই বলে ভট্টাচার্য দাদু থেমে পাশে খানিক আগের রেখে যাওয়া চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিলেন। আমরাও নিজে নিজে চায়ের কাপে চুমুক দিয়ে পরক্ষণে বলে উঠলাম, আচ্ছা, সেই পিশাচটিকে কি কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছিল না? নির্মমভাবে এতগুলো প্রাণ নিল। নির্মম? হ্যাঁ, আমার শ্যামা মায়ের প্রাণটাও নৃশংসভাবে নিয়েছিল। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন। ঘাট কাজ শেষ করে আমরা সবাই যখন চণ্ডী মণ্ডপে এসে বসে চিড়ে বাতাসা খেতে খেতে আলোচনায় বসলাম, ততক্ষণে প্রায় মধ্য গগনে সূর্যের তীব্র দৃষ্টি বর্ষিত হচ্ছে। ক্যাপ্টেন সাহেব বলে উঠলেন যে এবার থেকে প্রতি অমাবস্যায় তিনি পাহারা বসাবেন গ্রামে। এমনভাবে তো চলা সম্ভব না। মোড়ল মশাই চুপচাপ অন্য মনস্কভাবে কিছু একটা ভাবছিলেন লক্ষ্য করলাম। সে বিষয়ে তার রায় জানতে যাব তার আগেই তিনি রীতিমতো উন্মাদের মতো চেঁচিয়ে বলে উঠলেন, না না, ওসব পাহারায় কিছু হবে না। আমি এই গ্রামে আর কাউকে মরতে দেব না। আমি কালই তারাপীঠ গিয়ে তান্ত্রিক বাবাকে নিয়ে আসব। উনি শেষ ভরসা। আমরা সবিস্ময়ে জানতে চাইলাম উনি কি করতে চাইছেন? প্রত্যুত্তরে মোড়ল মশাই আতঙ্কের সহিত জানান যে কে জানে সামনের অমাবস্যায় কার কপালে শনি নামছে। তাই আরও একটা অঘটন ঘটার আগে উনি তান্ত্রিক বাবাকে দিয়ে এই পিশাচকে শেষ করবেন। আসলে ওনার ছেলে রাঘব ও রাকেশ একই সঙ্গে ব্যবসা করত, আর হারুও ওদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখন ওরা দুজন মারা গেছে, তাই মুখে না বললেও মনে মনে ওনার ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে আছেন। আমি আশ্বস্ত করে বললাম যে ওরকমভাবে ভাবার দরকার নেই। ভগবানের ঘরে দেরি হলেও অন্যায় কখনো হয় না, আর যে যারা অন্যায় করে শেষকালে তাদের পরিণতি চরম দুর্ভাগ্যজনক হয়। কথাগুলো শুনে মোড়ল মশাই মুহূর্তের জন্য নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। এরপর আমাদের কথা গ্রাহ্য না করে উঠে চলে যান। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আগামী মণি অমাবস্যায় মায়ের বার্ষিক পূজা। আস্তে আস্তে সবকিছু ভুলে পুজোর আয়োজনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। হপ্তা দেড়েক বাদে মোড়ল মশাই তারাপীঠ থেকে একজন কালো বস্ত্র পরিহিত জটাধারী কাপালিক কোচের তান্ত্রিককে নিয়ে গ্রামে আসেন। দিনটা ছিল শনিবার। সেদিন বিকেলে মোড়ল মশাইয়ের আদেশ মতো গ্রামের মানুষ সহ আমি চণ্ডী মণ্ডপে হাজির হই। গিয়ে দেখি হলুদ, কালো তিল, সরিষা, সিঁদুর ও আরও কিছু সামগ্রী রাকেশের মাথাটি চাতেলের যে জায়গায় পড়েছিল ঠিক সেই জায়গায় বৃত্তাকার করে তার মাঝখানে বসে কি সব উদ্ভট উদ্ভট মন্ত্র পড়ছিল তান্ত্রিকটি। এইভাবে প্রায় ঘণ্টাখানেক চলার পর হঠাৎই উঠে দাঁড়ায় সে। তারপর ঝোলা থেকে একটি মড়ার খুলি বের করে তার মধ্যে মন্ত্রপুত জল ভরে সেই জল আস্তে আস্তে মাটিতে ফেলতে লাগলো এবং বলল ওই জল নাকি যেদিকে গড়িয়ে যাবে সেদিকে আমাদের অনুসরণ করতে হবে। সেই অলৌকিক খেলা বেশ কিছুক্ষণ চলার পর আমরা পেছন পেছন গিয়ে যে জায়গায় পৌঁছালাম তা হলো শ্মশানের ওই যে দক্ষিণ প্রান্তে পুরনো অশ্বত্থ গাছটা দেখছো তার ঠিক
নিচে আমরা সবাই অবাক হয়ে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় দেখি তান্ত্রিকটি বম তারা বলে সেই জল ছিটিয়ে দিয়ে গাছটাকে আরো 3 বার প্রদক্ষিণ করে। তারপর একটি লাল সুতো দিয়ে অসত্য গাছটাকে 3 পাকে বেড় দিয়ে বেঁধে সাথে সাথে মনে হলো সেই চিঁচি শব্দটা ক্ষণিক শুনতে পেলাম, অথচ বাকিদের মুখের হাবভাব দেখে মনে হচ্ছিল না যে তারা শুনতে পেয়েছিল কিনা। এক রাশভারী কর্কশ গম্ভীর কণ্ঠস্বরে খানিক বাদে সেই তান্ত্রিকটি বলে উঠল, চিন্তার কোনো কারণ নেই, পিশাচটাই গাছেই থাকে, আমি তাকে বেঁধে দিয়েছি। এখন আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমি আবার আসব, তখন একে বন্দি করে নিয়ে যাব। সেই পর্যন্ত খবরদার এই মন্ত্রপুত সুতো যেন কেউ না কাটে। এরপর সবাই আবারও চণ্ডী মণ্ডপে ফিরি। তান্ত্রিকটি মোড়ল মশাইয়ের কাছ থেকে একটা ভালো অঙ্কের টাকা ও নানাবিধ জিনিস দক্ষিণা নিয়ে সেই রাতটা তার বাড়িতে কাটিয়ে পরদিন চলে যায়। দেখতে দেখতে কৃষ্ণপক্ষের চতুর্দশী চলে এলো। রাত পোহালেই মায়ের পুজো, অথচ আয়োজনের শেষ পর্বেও কেউ ঠিক করে মনোযোগ দিতে পারছিল না। তান্ত্রিক বলে গেছিল এই দিনই আসবে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। এই নিয়ে আমিও একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, যদিও মনটা কেন জানি বলছিল কাল মায়ের পুজো শেষ হওয়ার পরে এই গ্রামের ওপর থেকে সমস্ত অমঙ্গলের ছায়া কেটে যাবে। মোড়ল মশাই বিকেল থেকেই মন্দিরের দক্ষিণ প্রাঙ্গণে এক কোণায় চুপচাপ বসে অন্য মনস্কভাবে কি ভেবে চলেছিলেন। বাকিরা মণ্ডপ সাজাতে, গ্যাস লাইট লাগাতে ব্যস্ত। আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মোড়ল মশাই, আপনাকে এরকম অন্য মনস্ক দেখাচ্ছে কেন? কি এত ভাবছেন? মায়ের ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তান্ত্রিক ঠিক এসে পড়বে, চিন্তা করবেন না। রাঘবকে দেখছি না, প্রতিবারই ওই তো তদারকি করত। মোড়ল মশাই সেই অন্য মনস্কভাবেই বললেন যেন রাঘব নাকি বনগাঁয় গেছে ব্যবসার কাজে, কাল ফিরবে। আরও কিছু কথা হওয়ার পর আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে রান্না যেদিকে বসেছে সেদিকে গেলাম। আসলে পুজোর আগের রাতে সারা রাত্রি ধরে নানা রকম আয়োজন চলে, তাই সেই রাতে সবার জন্য অস্থায়ীভাবে মন্দির প্রাঙ্গণে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। এই নিয়ে সবাই আনন্দে মেতে থাকে, কিন্তু সেবারের পরিবেশটা একটু থমথমে ছিল। তখন প্রায় আন্দাজ মধ্যরাত্রি। মন্দিরের প্রাঙ্গণে 2টি গ্যাস লাইটের দ্বারা সৃষ্ট আলোক বলয় ব্যতীত আশেপাশের সমগ্র শ্মশান প্রান্তরটি যেন নিকষ কালো অন্ধকারের চাদরে মোড়া। ধীরে ধীরে দম ফুরিয়ে আসা গ্যাস লাইটের আলো নিভু নিভু হচ্ছে, আর সেই সঙ্গে ওই নিস্তব্ধ রাক্ষসে আধার যেন সন্তর্পণে আমাদের দিকে এগিয়ে আসছে গিলে খাওয়ার জন্য। এমন সময় এই নিস্তব্ধতার বেড়া জাল ভেঙে আচমকাই গম্ভীর কর্কশ কণ্ঠস্বর ভেসে উঠল, মোড়ল মশাই। সবাই চমকে আতঙ্কে শিউরে উঠি। বুকের ধরফরানিটা আকস্মিকভাবে কয়েক গুণ বেড়ে যায়। মোড়ল মশাই চেয়ারে বসে একটু ঝিমাচ্ছিলেন। ওই ডাকে হঠাৎই চমকে উঠতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন। খানিক বাদে ঠাহর করে বিস্ময়ে বলে উঠলেন, আরে এই যে তান্ত্রিক বাবা, রাত হলেও উনি ঠিকই এসেছেন। আমরা জানি যে তান্ত্রিকের রাশভারী গলা, কিন্তু সেই কণ্ঠস্বরটি আরও রসকসহীন রুক্ষ সূক্ষ্ম লাগছিল। আমরা সবাই সেদিকে তাকাতে সে গাঢ় অন্ধকারেও অদূরে অশ্বত্থ গাছটার কাছে হালকা সাদা রঙের কিছু একটা ঠাহর করতে পারছিলাম। মোড়ল মশাই গ্যাস লাইটটা তুলে নিয়ে সেদিকে যাবেন, এমন সময় আবারও অন্ধকার থেকে বাজখাই কণ্ঠে ধমক ভেসে উঠল, না, আলো আনবি না, আমার ক্রিয়ায় বাধা পড়বে। তোরা সকলে আমার পিছু আয়, এই ক্রিয়ার জন্য গ্রামের সীমানার বাইরে যেতে হবে। তান্ত্রিকের আদেশ মতো আমরা সকলে অন্ধকারে তার অনুসরণ করলাম। সে নিশ্ছিদ্র আধারে কেবলমাত্র সামনে একজন সাদা ধুতির মতো বস্ত্র পরিহিত ছায়ামূর্তি হেঁটে যাচ্ছিল। ওইভাবে মন্ত্রপুতের মতো কিছুক্ষণ চলার পর ঘোরটা কাটল আবারও সেই কর্কশ কণ্ঠে, এইখানে থাম। এটা শুনে ঠাহর করে বুঝতে পারলাম আমরা গ্রামের পূর্বে বর্ডার বরাবর কাঁচা রাস্তা ধরে বেশ কিছুটা এসেছি। হঠাৎই সেই তান্ত্রিক রূপী ছায়া মূর্তিটি অস্পষ্ট অচেনা ভাষায় মন্ত্র পড়তে পড়তে বিদ্যুতের মতো এক পলকে আমাদের চারপাশে একটা গণ্ডি কেটে দিল। সবাই একটা ঘোরের মধ্যে থাকলেও আমি মনে মনে কিছু একটা অমঙ্গলের আশঙ্কা করছিলাম এবং আতঙ্কিত হয়ে উঠছিলাম। কি করে একটা মানুষ প্রায় 400 মানুষকে নিমিষে প্রদক্ষিণ করতে পারে, তা আবার এই অতল অন্ধকারে? কিছু জিজ্ঞেস করার আগেই ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে তান্ত্রিকটি বলে উঠল, খবরদার, এই গণ্ডির মধ্যে থেকে কেউ বের হবি না, হলে ওই পিশাচের হাতে মারা পড়বি। আমি পুজোয় বসতে গেলাম, ভোর হলে তোরা গ্রামে ফিরিস।
এরপর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ঘন অন্ধকারে মিলিয়ে গেল। রাত কয়েক প্রহর হয়েছে খেয়াল নেই, তবে আন্দাজ ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে হবে। আচমকাই গ্রামের দিক থেকে সেই বিভৎস পৈশাচিক ওই চি চি আর্তনাদ ভেসে আসে এবং তার ঠিক পর মুহূর্তেই একটি রাশভারী কণ্ঠস্বরে যেন অন্তিম চিৎকার ভেসে আসে। সবাই অজানা আতঙ্কে শিউরে উঠে নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে থাকি যে কি হলো, কে ওই চিৎকার করতে পারে। উদ্বিগ্নে ভয়ে কোনো রকমে সেই অতিকায় দীর্ঘ রাত্রির অবসান ঘটিয়ে সূর্যের এক ঝলক আভা গায়ে পড়তেই মোড়ল মশাইয়ের নির্দেশে আমরা সবাই দ্রুত গ্রামের উদ্দেশ্যে পা চালাই। চণ্ডী মণ্ডপের পাশে আসতেই সবাই আতঙ্কে ভিমড়ি খেয়ে পড়ি। কয়েকজন বাবাগো মাগো বলে প্রাণ নিয়ে যে যেদিকে পারল দৌড়ে পালালো। শিরধারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। চণ্ডী মণ্ডপের পাশের গাছটা থেকে একটি ধরহীন মাথা চলছে। মাথাটা থাকলেও বেশভূষায় আন্দাজ করা যায় যে কে এই ব্যক্তি। মোড়ল মশাই আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, কিন্তু গত রাত্রিরে তার সাদা গায়ে ধুতির ন্যায় বস্ত্র ছিল, তার মানে ওটাই কি তবে সেই? ভয়ে আর কিছু বলতে পারলেন না। ঈশ্বরের নাম নিয়ে আতঙ্কে চোখ বন্ধ করলেন। কালো বস্ত্র পরিহিত ধরহীন দেহটাকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা সেই তান্ত্রিকেরই দেহ। খানিক বাদে পাশের ঝোপে তার জটাধারী কাটা মাথাটা দেখে গণেশ চিৎকার দিয়ে মূর্ছা যায়। যে কজন সেখানে ছিলাম কয়েক মুহূর্তে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে হতবাক হয়ে থম মেরে দাঁড়িয়ে যাই। আচমকা মোড়ল মশাই পাগলের মতো বিলাপ শুরু করলেন, ও ছাড়বে না, ও আমার ছেলেকে মেরে ফেলবে, ছাড়বে না, না না না, ছাড়বে না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, চিন্তা করবেন না মোড়ল মশাই, সবই অদৃষ্ট। আজ মায়ের পুজো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কথা শেষ হতে না হতেই মোড়ল মশাই উন্মাদের মতো বিড়বিড় করতে করতে ছুটে চলে যান। ততক্ষণে ক্যাপ্টেন সাহেবও চলে এসেছেন। এরপর সব দেহ ওনা তত্ত্বাবধানে দাহ করার ব্যবস্থা করতে বলে আমি গণেশকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেই পুজোর আয়োজন করতে। দাহ কাজ সম্পন্ন করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। এদিকে একে একে সবাই ভিড় করতে শুরু করে মণ্ডপে। রাত্রি দ্বিপ্রহরে পুজোয় বসবো প্রস্তুতি নিচ্ছিলাম। দেখলাম ভয়ে ভয়ে কয়েকজন মহিলা সহ মোড়ল গিন্নি শ্মশানের দিকে তাকাতে মণ্ডপে এসে পৌঁছালেন। শ্মশানে তখনও সদ্য তাজা চিতা ভস্যের ভেতর নিভু নিভু দগ্ধ লাল কয়লা যেন অচেনা ক্রোধে ফুঁসছে। ওদিকে তাকালেই যে কেউ আতঙ্কিত হবেই, কোনো সন্দেহ নেই। আসলে প্রতি বছরের তুলনায় এবছরের পরিস্থিতিটা একটু আলাদা, কারণ কোনো বছরই পুজোর দিন কেউ মারা যায়নি এবং পুজোর দিন এখানে দাহ করা হয়নি। প্রতিবার ঠিক এই সময়টায় রীতিমতো মেলা বসে যেত। বাচ্চাদের হই হট্টগোল, খেলাধুলা, গ্রামের মহিলাদের পুজোর উপকরণের প্রস্তুতি, ব্যস্ত থাকা, পুরুষদের মায়ের ভোগ বলিসহ নানাবিধ কাজে ব্যস্ত থাকা। অথচ আজ সম্পূর্ণ ছবিটা আলাদা। চারিদিকে মিলিটারির বেড়াজালের পাহারা, কেমন একটা থমথমে পরিবেশ, যেন চরম পৈশাচিকতার এখনো বাকি। আমি মোড়ল গিন্নিকে মোড়ল মশাইয়ের কথা জিজ্ঞেস করলে উনি ভয়ে ভয়ে জানান যে মোড়ল মশাই ঘরেই আছেন, সারাক্ষণ পাগলের মতো বিড়বিড় করছেন, মণ্ডপে আসতেই চাইলেন না। আর রাঘবের কথা জিজ্ঞেস করতে মোড়ল গিন্নি কিছু বলতে চাবেন, তার আগে আকাশ বাতাস কাঁপিয়ে শুধু অসত্য কাজটাই আচমকাই কাঁপতে লাগলো। উপস্থিত সকলেই ভয়ে অবাক হয়ে সেই দিকে তাকালাম। মহিলারা রীতিমতো আতঙ্কে চিৎকার করে উঠল। চারিদিকে পরিবেশটা শান্ত, একটা পাতাও নড়ছে না, অথচ আশ্চর্যজনকভাবে অলৌকিক ক্ষমতায় শুধু সেই গাছটাই কাঁপছে। আমি পরিস্থিতিটি বেগতিক দেখে কয়েকবার মায়ের নাম নিয়ে সেদিকে লক্ষ্য করে কয়েক ফোঁটা গঙ্গা জল শূন্যে ছুঁড়ে দিতেই গাছটি হঠাৎই থেমে যায়। এরপর কয়েক সেকেন্ডের অতল নিস্তব্ধতা। সবাই পালানোর উপক্রম করলে রীতিমতো ধমক দিয়ে ওদের বোঝাই যে এটা মায়ের স্থান, এখানে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। তাই পুজো ছেড়ে যাওয়ার পরিবর্তে সবাই যেন এক মনে মাকে স্মরণ করে পুজোতে অংশগ্রহণ করে। প্রতিবার মোড়ল মশাইয়ের ছেলে রাঘবই বলে দিত এবং ওই দিকের সমস্ত আয়োজনটা সামলাতো। কিন্তু এবারে ও না থাকায় বলির দিকটার আয়োজন করতে বলে আমি ঘরে গেলাম কাপড় বদলাতে। সন্ধ্যা ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছে। একে একে সমস্ত গ্যাস লাইটগুলো জ্বলতে শুরু করেছে। এমন সময় হঠাৎই সেই পরিচিত চি চি শব্দ গায়ে কাটা দেওয়ার মতো পৈশাচিক আর্তনাদ শুনে ঘর থেকে বেরিয়ে আসি। দেখি আতঙ্কে বাইরে শোরগোল পড়ে গেছে। আমি বাইরে এসে ওদের শান্ত হতে বলতেই আমাকে দেখে আচমকাই সবাই যেন বিস্ময়ের মন্ত্রমুগ্ধের মতো চুপ করে দাঁড়িয়ে যায়। গণেশ কাঁপতে কাঁপতে প্রশ্ন করে, ঠাকুর, এ কি বেশভূষা আপনার? এর আগে তো আপনার এই বেশভূষায় দেখিনি।
দেখলাম কয়েক সেকেন্ড আগে ঘটে যাওয়া পৈশাচিকতা ভুলে সবাই বিস্ময়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পরিকল্পনা মাফিক সেদিনের পুজো অন্য বছরের ন্যায় সাধারণ ছিল না, তাই সেই বিশেষ পুজোর জন্য বিশেষ বস্ত্র পরেছিলাম। আমার শরীরে ছিল রক্ত জবার মতো টকটকে লাল ধুতি, 2 বাহু ও গলায় ছিল রুদ্রাক্ষের মালা, কপালে ছিল একটি বিশেষ ছাই ভস্যের টিকা। আমি গম্ভীর কণ্ঠস্বরে ওদেরকে আশ্বস্ত করে পুজোয় বসলাম। পুজো যখন গমগমিয়ে চলছে, কাসর ঘণ্টা ঢাক করতলে চারিদিকে মুখরিত, ধূপ ধুনোর গন্ধে চারিদিকে সুবাসিত, অহরহ ঘিয়ের সংযোজনে যজ্ঞকুণ্ডের আগুন যখন আকাশচুম্বী, ক্যাপ্টেন সাহেবও তার পাহারার আরও এক প্রস্থ মহড়া করে এসে মণ্ডপের কাছে রাখা চেয়ারে বসেছেন। রাত্রি দ্বীপ্রহর সবে শুরু। পুষ্পাঞ্জলি শেষ করে অন্তিম পর্বে এবারে বলির রক্তমাকে উৎসর্গ করার জন্য গণেশকে পাঁঠাটাকে হাঁড়ি কাঠে ঢুকিয়ে প্রস্তুত হতে বলি। চাল দুর্বা ছড়িয়ে সবে পাঁঠাটার কপালে সিঁদুরের তিলক পরব, এমন সময় ঘটে যায় এক সাংঘাতিক ঘটনা। চারিদিক তখন তুমুল ঝড় উঠেছে। হঠাৎই শেহালের অহরহ হাড় হিম করা চিৎকারে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। সেই অতি প্রাকৃতিক ভয়ঙ্কর পরিবেশের মাঝে আচমকাই অশ্বত্থ গাছটার দিক থেকে করুণ কান্না, ওরে শেষবারের মতো প্রাণ ভিক্ষার স্বর ভেসে আসে। আমাকে মেরো না, ছেড়ে দাও, কে আছো, আমাকে বাঁচাও এই পিশাচের হাত থেকে। কথাটা আর সম্পূর্ণ করতে পারে না। সঙ্গে সঙ্গে মর্মান্তিক চিৎকারে কণ্ঠস্বরটা ম্লান হয়ে অন্ধকারে মিশে যায় এবং ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে একটি কাটা মাথা ছিটকে এসে মণ্ডপের প্রাঙ্গণে পড়ে তাজা রক্তে ভিজিয়ে দেয়। আর ঠিক তারপর মুহূর্তেই হাড় হিম করা চেনা পৈশাচিক আর্তনাদ, চিঁ চিঁ শব্দে কেঁপে ওঠে সমগ্র পরিবেশটা। এদিকে মোড়ল গিন্নি রাঘব রাঘব বলে আতঙ্কে চিৎকার করে জ্ঞান হারান। গ্যাসের আলোয় দেখলাম সদ্য ধড়হীন মাথাটি রাঘবের। কাঁপতে কাঁপতে সবাই গ্যাস লাইট হাতে গাছটার দিকে এগুলাম। গাছের কাছে পৌঁছাতেই সেই বিভৎস পৈশাচিকতা দেখে শরীরটা ভয়ে আতঙ্কে শিরশিরিয়ে উঠল। অনেকেই আতঙ্কে দৌড়ে পালালো মণ্ডপের দিকে। শরীরে রক্ত জমাট বাঁধার উপক্রম, তখনও টপ টপ করে পড়ছে মাটিতে। ওপরের দিকে তাকাতেই মাথাটা কয়েক সেকেন্ডের জন্য ঘুরে যায়। ওই বিভৎস পৈশাচিকতা চোখে সহ্য করার মতো নয়। দেখি অন্ধকারে গাছের ডালের আড়াল থেকে একটি লোমশ কালো কুচকুচে হাত তার আঙুলের নখে গেথে ঝুলিয়ে রেখেছে রাঘবের মাথাবিহীন ধরটাকে, এবং এক বিভৎস বিভীষিকাময় পৈশাচিক উল্লাসে অশ্বত্থ গাছটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। এইভাবে কয়েক মুহূর্ত চলার পর আচমকাই চিঁ চিঁ শব্দে দেহটাকে সজোরে মণ্ডপের দিকে ছুঁড়ে গর্জন করতে করতে হঠাৎই একটি আগুনের বলয়ে পরিণত হয়ে শূন্যে অমাবস্যার নিকষ কালো আকাশে ধীরে ধীরে তারাদের মাঝে মিলিয়ে যায়। আমরা হতবাক হয়ে সেই দৃশ্য দেখছিলাম। ভ্রমটা কাটতে তড়িঘড়ি করে মণ্ডপে আসতে দেখি ওখানে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ধড়হীন দেহটা সজোরে এসে মণ্ডপে মায়ের মাথার সামনে আছড়ে পড়াতে বেশ খানিকটা তাজা রক্ত ছিটকে মায়ের প্রতিমার পা ভিজিয়ে দিয়েছে। সবাই সেই দৃশ্য দেখে রীতিমতো ভয়ে আতঙ্কে বিলাপ করতে শুরু করি। মায়ের বলি সম্পূর্ণ হয়নি, তার উপর আবার এই অঘটন। মা যদি রুষ্ট হয়। আমি এক দীর্ঘশ্বাস ফেলে সবাইকে শান্ত হতে জানাই, দেখুন, প্রকৃতিতে কখন কি ঘটবে তা কেউ আমরা জানি না। মা যে কখন কিভাবে তার পুজো গ্রহণ করবেন তাও কেউ আমরা জানি না, আর কিভাবেই বা কোন বলি গ্রহণ করবেন তাও কেউ জানি না। শুধু এটুকুই বলবো, মায়ের পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। যেভাবেই হোক মায়ের পা তাজা রক্তে ভিজেছে। কে জানে, অদৃষ্ট হয়তো এভাবেই এই বিভীষিকাময় পৈশাচিক পরিস্থিতির সমাপ্তি লেখা ছিল। সবাই একটু ধাতস্থ হলে মায়ের ঘট বিসর্জন দিয়ে এসে যতক্ষণে রাঘবের সৎকারে হাত লাগলো ততক্ষণে ঝলমলে সূর্য অমাবস্যার সেই রোমহর্ষক রাত্রির বাঁধন ছেড়ে পূব আকাশে নতুন উদ্যমে উঁকি দিতে ব্যস্ত। এরপর থেকে আর কেউ মারা যায়নি ওই পিশাচের হাতে। এই বলে ভট্টাচার্য দাদু থামলেন। এরই মাঝে একটা জিনিস লক্ষ্য করে চমকে উঠি। ঘটনা শেষে ভট্টাচার্য দাদুর চোখ যেন এক মুহূর্তের জন্য পরম তৃপ্তিতে চকচক করে উঠল। কিছুটা বিস্মৃত হই। ব্যাপারটা আর কেউ লক্ষ্য না করলেও তা আমার নজর এড়ালো না। ঘটনা কি সত্যিই এখানে শেষ, নাকি ভট্টাচার্য দাদু একটা এড়িয়ে গেলেন কিছু? ঘটনাটি যখন তিনি বলতে শুরু করেছিলেন তখন তার চোখে যেরকম বেদনা ও গ্লানির ছাপ স্পষ্ট ছিল, আর এখন সম্পূর্ণ তার বিপরীত। কিছু জিজ্ঞেস করব তার আগেই ভট্টাচার্য দাদু আমাকে একরকম থামিয়ে বলে উঠলেন, তোমরা এখন এসো বাছারা, মায়ের সমারতির সময় হয়ে গেছে। আমি এখন মন্দিরে যাব।
কিন্তু আমি নাছোড়বান্ধা পুরোহিত ঠাকুরকে বেশ করে ধরলাম। না না দাদু, ওটি হচ্ছে না। এই ঘটনার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনি আমাদের কাছে লুকিয়ে গেছেন। আমরা না হয় সন্ধ্যারতি শেষ হওয়ার পরেই শুনবো বাকি অংশটা, কিন্তু আপনাকে তা বলতেই হবে। ভট্টাচার্য দাদু বেগতিক অবস্থা দেখে একরকম নিরুপায় হয়ে ঠিক আছে বলে মন্দিরে প্রবেশ করলেন। আমরা সবাই বিভোর হয়ে সেই মৃন্ময়ী রূপী শ্যামা মায়ের সন্ধ্যারতি দেখতে লাগলাম। দেখতে দেখতে মায়ের চরণ যুগলের দিকে চোখ যেতে বুকটা ছ্যাঁত করে উঠল। এই সেই চরণ যা আজ থেকে 40-45 বছর আগে মানুষের রক্তে রাঙায়িত হয়েছে। ভয়ে কেঁপে উঠে চোখটা সরিয়ে নেই। সন্ধ্যারতি শেষ করে মন্দিরের সিঁড়ির ওপর আবার বসলো আমাদের আসর। ভট্টাচার্য দাদু অদ্ভুতভাবে এবারে গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, আমি পাগলি মায়ের নিথর দেহটা আগলে বসে অঝরে কেঁদেছি। এদিকে একে একে সবাই চলে যাওয়ার পর গণেশও যখন চিতাটা সাজিয়ে প্রাণ নিয়ে পালালো, তখন বুকে একরাশ ব্যথা বেদনা জড়িয়ে কাঁদতে কাঁদতে সবে পাগলিটার চিতায় আগুন দেব, সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছটার কাছ থেকে সেই চিঁ চিঁ ও পৈশাচিক আর্তনাদ ভেসে আসে। তার পরক্ষণেই আতঙ্কে তার শরীরটা কাঠ হয়ে যায়। গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না, হৃৎপিণ্ডটা যেন পাঁজর ছিঁড়ে বেরিয়ে আসবে। একটি বাচ্চার লালা মাখানো চ্যাটচ্যাটে হাত সজোরে আমার হাত খামচে ধরে বাধা দেয়। বিস্ফারিত দৃষ্টিতে দেখলাম আমার ডান পাশে বছর 9-10-এর একটি বাচ্চা উলঙ্গ অবস্থায় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলে বাচ্চা, কিন্তু তার চেয়েও অতি প্রাকৃতিক অবিশ্বাস্য ব্যাপারটা হলো তার নাভি থেকে এক হাত মতো ঝুলছে রক্ত ছেঁড়া নাড়ি। সেই পৈশাচিক পরিস্থিতি আর সহ্য করতে না পেরে ভিমড়ি খেয়ে পড়েই যাচ্ছিলাম, কিন্তু পড়ার আগেই ছেলেটি আমাকে ধরে ফেলল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কে 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 তুমি? এত রাতে এখানে কি করছো? ছেলেটি আশ্চর্যজনকভাবে ফ্যাঁস ফ্যাঁসে গলায় পরিষ্কার বাংলায় বলল, আমি সেই যে মায়ের পেটে থাকা অবস্থায় তুমি ভালোবেসে নাম রেখেছিলে শিবাই। হ্যাঁ, আমি তোমার পাগলি মেয়ের ছেলে, তোমার নাতি। আমার মাথাটা যেন কেমন ঘুরছিল। যা কিছু ঘটছে তা কি স্বপ্ন নাকি বাস্তব? এও কি সম্ভব? ছেলেটি কেমন যেন আমার মনের কথা বুঝতে পেরে আবারও বলে উঠল, আমার মা মানুষ হলেও আমার বাবা এই জগতের ছিলেন না। এক খারাপ হুজুর আমার মায়ের থেকে তাকে আলাদা করতে নিষ্ঠুরভাবে হত্যা করে। আমি তখন সবে 2 মাস মায়ের গর্ভে। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার মা পাগল হয়ে ঘুরতে ঘুরতে এক সময় এখানে এসে পৌঁছায়। আমি মানুষের গর্ভ থেকে জন্ম নিলেও আসলে মানুষ নই। আমাদের জগৎ আলাদা। সেখানে বাচ্চা গর্ভে আসার সঙ্গে সঙ্গেই মহান ওপরতলার কৃপায় বেশ কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী হয় সে। তার মধ্যে একটি হলো ভ্রূণের মধ্যেই সে জ্ঞান শিক্ষার বিকাশ ঘটা। ফলে তখন থেকেই মায়ের গর্ভে থাকা অবস্থাতেই বাইরের জগতের সব কিছু উপলব্ধি করতে পারি আমি। এবং বাচ্চা হওয়ার পর ছোট থেকে কিশোর এবং কিশোর থেকে যুবক হতে শুধু 3 প্রহর সময় লাগে। আর এখন সবে 2য় প্রহর শুরু হলো, তাই আমাকে 9-10 বছর দেখাচ্ছে। নিয়ম মেনে চিতার আগুন দিয়ে আমার কাছে বসে ক্রোধান্বিত স্বরে শিবাই যা বলে তা শোনার পর সেই অলৌকিক পরিস্থিতির কথা বেমালুম ভুলে গিয়ে মনটা তখন রাগে ফেটে পড়ছিল। ওরা মানুষ নয়, ওরা নরকের কীটের চেয়ে অধম। শিবাই রাগে চিঁ চিঁ শব্দ করতে শুরু করলো। গর্ভেই বুঝতে পারছিলাম আজই ভূমিষ্ঠ হব। একটা সময় প্রাকৃতিক নিয়মে আমার জন্ম হয়। আমাদের জগতের নিয়ম অনুসারে সব কিছু বোঝার থাকলেও তখন সবে প্রথম প্রহর শুরু। তাই ছোট্ট শিশুটাই ছিলাম। পাশে মা অচেতন অবস্থায় শুয়ে আছে, নারীটা তখনও অক্ষত। এমন সময় টলতে টলতে 3 জন নরকের পিশাচ কপাট ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করলো। তারপর কথাগুলো জড়িয়ে আসে শিবাইয়ের। আর বলতে পারছিল না সে, কান্নায় ভেঙে পড়ে, করুণার্তনাদ করতে থাকে। এসবের মাঝখানে দেখলাম প্রহর গড়ানোর সাথে সাথে শিবাই আরও কিছুটা বড় হয়েছে। খানিক বাদে কান্না থামিয়ে ধীরে ধীরে যে জঘন্য ঘটনার বিবরণ দেয় তা শোনার আগে কেন যে আমার মৃত্যু হলো না, হায় ঈশ্বর। শিবাই বলে, 3টে লম্পট টলতে টলতে ঘরে ঢোকে। তাদেরকে দেখে সে চিনতে পারে। ওরাই পাগলিটাকে প্রায়শই বিরক্ত করত। তখন আমি কোনো দরকারে বা পৌরোহিত্য করতে গ্রামের বাইরে যখন যেতাম, শিবাই তার অলৌকিক ক্ষমতার দ্বারা এটাও জানে যে তারা আর কেউ নয়, এই গ্রামেরই 3 জন জানোয়ার, রাঘব,
রাকেশ ও হারুলাল। পাশে ধুলোয় ছোট্ট শিশু অবস্থায় রক্ত লালা মাখা শিবাই শুয়ে ছটফট করছিল। শয়তান পশুগুলোর মধ্য থেকে হারু এক হ্যাঁচকা টান দিয়ে নাড়িটা ছিঁড়ে দেয়। এরপর কুৎসিত একটা হাসি দিয়ে রাকেশ শিবাইয়ের একটা পা ধরে ঝুলিয়ে নিয়ে গিয়ে ওই অসত্যের গাছটার পাশে ঝোপে ফেলে দেয়, যাতে সন্ধ্যা হতে না হতে শেয়ালের দল এসে ছিঁড়ে খেয়ে সাবার করে। এরপর অচেতন পাগড়িটার সাথে নরকের কীটদের চলে নির্মম পৈশাচিক খেলা। ছোট্ট শিবায় ঝোপের আড়ালে প্রহরের সাথে সাথে একটু একটু করে বড় হচ্ছিল, আর সেই মায়ের করুণ আর্তনাদ অসহায়ভাবে শুনছিল। কিছু করতে না পেরে ক্রোধে চিঁচি করে ওঠে, চিৎকার করছিল সে। সেই জঘন্য নোংরা পাপের প্রতিবাদে প্রকৃতিও যেন অঝরে কেঁদে বৃষ্টি ধরিত্রীর বুক ভাসাচ্ছিল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর একটি বাজ পড়ার শব্দে পাগলিটা অন্তিম আর্তনাদ শেষ নিঃশ্বাস ছেড়ে প্রকৃতির সাথে মিশে যায়। এরপর ওই হিংস্র জন্তুর দল উল্লাস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গ্রামের দিকে চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ততক্ষণে শিবাই একটু একটু করে হাঁটতে শুরু করেছে। ঘরের দিকে যাবে তার আগেই দেখে মোড়ল মশাই কিছু লোকজনকে সঙ্গে করে গ্যাস লাইট হাতে হাজির হন এবং সবার মধ্যে রটিয়ে দেন পাগলিকে নাকি পিশাচে মেরেছে। রাঘব নাকি এই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিঁচি শব্দ ও আর্তনাদ শুনে তাকে খবর দেয়। শিবায় আর নিজেকে সামলে রাখতে না পেরে রাগে ক্ষোভে চিঁচি শব্দে আর্তনাদ করে ওঠে। এরপর গ্রামের পাশে জঙ্গলে আমার জন্য অপেক্ষা করে। সৎকার শেষ করে আমরা যতক্ষণে ঘরে এলাম ততক্ষণে সেই অভিশপ্ত রাত্রির কালিমা মুছে ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছিল। ভোরের আলোয় দেখলাম শিবায় তখন এক পূর্ণ বয়স্ক যুবকে পরিণত হয়েছে। আমরাই একটা ধুতি পরতে দেই ওকে। শিবায় জানায় এর বদলা সে নেবেই। প্রতি অমাবস্যায় এক এক করে সবাইকে মারবে, এই বলে সেই অসত্য গাছটায় মিলিয়ে যায়। তারপর থেকে পরবর্তী দুটি অমাবস্যায় পরিকল্পনার প্রথম চরণ অনুযায়ী যথাক্রমে হারুলাল ও রাকেশকে নির্মম শাস্তি দেওয়ার পর রাঘবকে মায়ের চরণে বিশেষভাবে বলি দেওয়ার পরিকল্পনা থাকলেও ব্যাগড়া দেয় সেই কাপালিক তান্ত্রিক। ও যে পয়সার লোভে শুধু পিশাচ তাড়াতে নয়, উপরন্তু চেয়েছিল শিবাইকে বন্দি করে ওর পাপ কার্য সিদ্ধ করবে। তাই প্রথমে অসত্য গাছের মন্ত্রপুত লাল সুতো জড়িয়ে শিবাইকে বন্দি করে এবং চতুর্দশীতে এসে ওকে বশে আনার পদ্ধতি অবলম্বন করবে। কিন্তু তার আগেই আমি সবার অলক্ষ্যে বিশেষ পুজো করে সেই সুতোর বাঁধন ছিন্ন করি এবং একটি নকল সুতো জড়িয়ে দেই। এরপর চতুর্দশীর দিন সন্ধ্যায় যথাক্রমে প্রথমে গ্রামবাসীকে ছলে বলে গ্রামের বাইরে নিয়ে গিয়ে বন্দি করা ও পরে সেই তান্ত্রিকে গ্রামে ঢুকলে নির্মমভাবে শাস্তি দেওয়া, এটাই ছিল আমাদের পরিকল্পনার দ্বিতীয় চরণ। আর সেবার পুজোয় কালীর পরিবর্তে শ্মশান কালীর তীব্র রূপ পুজোর এক বিশেষ সংকল্প নয়। সেই মত রক্তাম্বর পরিহিত হয়ে কপালের পাগলির চিতাভস্যের তিলক কেটে পুজোয় বসি। রাঘবই ছিল ওই শয়তানগুলোর মাথা। তাই প্রতিজ্ঞা করি যেভাবেই হোক রাঘবকেই মায়ের কাছে বলি দেব। সেটাই ছিল আমাদের পরিকল্পনার তৃতীয় চরণ। যেই ভাবা সেই কাজ। এরপর বাকিটা তোমরা জানো। এই বলে ভট্টাচার্য দাদু থামলেন। প্রিয়া হঠাৎ জিজ্ঞেস করে উঠল যে পরবর্তীতে মোড়লের কি হয়েছিল। পাপ কখনো বাপকেও ছাড়ে না। পরবর্তীতে মোড়ল মশাই সন্তান হারিয়ে সম্পূর্ণ পাগল হয়ে যান এবং বছর 2 পরে মারাও যান। ভট্টাচার্য দাদু ঘৃণার ছলে বললেন। আমি জানতে চাইলাম শিবাই কেন মারল না মোড়ল সাহেবকে এবং ও এখন কোথায়। উত্তরে ভট্টাচার্য দাদু জানালেন যে উনিই চেয়েছিলেন সন্তান বিয়োগে মোড়ল মশাই যেন ধীরে ধীরে শেষ হয়, আর শিবাই তার কাছ থেকে বিদায় নিয়ে নিজ জগতে ফিরে গেছে। সেদিনের পর থেকে আর ফিরে আসেনি। সন্ধ্যা তখন ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছে। আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এমন সময় থমকে যাই। এ কি, মনে হলো অসত্য গাছের কাছে সাদা ধুতি পরে কেউ দাঁড়িয়ে আছে। খানিকক্ষণ ওদিকে তাকিয়ে থাকার পর ভ্রম কাটল প্রিয়ার ডাকে। এরপর আবারও পথ চলতে শুরু করলাম। এবার স্পষ্ট শুনতে পাচ্ছি চিঁচি শব্দটাও। পর মুহূর্তে হাসির কলরব। চমকে উঠলেও আর পেছনে ফিরে তাকায়নি। দাদু নাতির খুনসুটিপনায় ব্যাঘাত ঘটতে পারে। প্রকৃতির অমোঘ নিয়মে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা দেয়া বা বিশ্লেষণ করা সম্ভব নয়। তাদেরকে তাদের মতোই ছেড়ে দিতে হয়। এর পর যে কদিন শ্বশুর বাড়িতে ছিলাম ভট্টাচার্য দাদুর কাছ থেকে বহু ঘটনা শুনেছি। একে একে সব বলবো। 2020 ডিসেম্বর করোনার থাবা থেকে ভট্টাচার্য দাদুও ছাড়া পাননি। করোনায় আক্রান্ত হয় এবং 7 দিনের মাথায় আমাদের সকলকে ছেড়ে এই ইহলোক ত্যাগ করে তিনি পরলোকে চলে যান। এই ছিল ঘটনা। সুকান্ত মাইতি।